নমস্কার। আজকের আমাদের আলোচনায় উপস্থিত অনেকেই হয়েছেন, তাদের সকলকে শুভ সন্ধ্যা। আজকে আলোচনার বিষয়বস্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গান্ধীর বোঝাপড়ায় নারী ও স্বাধীনতা সংগ্রাম। ইতিহাসবিদ রামচন্দ্র একটা কথা বলেছিলেন যে রাজনীতি এবং সামাজিক আন্দোলনের ময়দানে নারীদের নিয়ে আসা ছিল নারী জাগরণের ক্ষেত্রে গান্ধীর সব থেকে বড় অবদান। এই কাজটা গান্ধী যত্ন নিয়ে দীর্ঘ তার জীবনে, সেই একেবারে দক্ষিণ আফ্রিকা তিনি থাকতেন, ব্যারিস্টার পেশা নিয়ে গিয়েছিলেন, তখন থেকেই তিনি যে সামাজিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়ছিলেন, সেই আন্দোলনের সময় থেকেই তার এই নারীদেরকে সামাজিক রাজনৈতিক আন্দোলন নিয়ে আসার কাজ তিনি শুরু করেন। আমরা বিভিন্ন এর দেখতে পাচ্ছি, যেমন ধরুন 1921 সালে অসহযোগ আন্দোলনে ব্যাপক সংখ্যায় নারীর অংশগ্রহণ ঘটেছিল। 22 সর্বভারতীয় কংগ্রেসের যে সভা, তাতে যে 16 জন মহিলা প্রতিনিধি ওইতে অংশগ্রহণ করেছিল। এবং তারপর চম্পারণ যে সত্যাগ্রহ, সেই চম্পারণ সত্যাগ্রহ গান্ধীজি যে প্রথমে যে 25 জনকে নিয়ে শুরু করেছিলেন, তার মধ্যে 12 জনই ছিল মহিলা। তারপর আপনার 30 সালে গান্ধীজি হরিজন উন্নয়ন যাত্রাতেও ভালো সংখ্যক মহিলাদের উপস্থিতি আমরা দেখেছি। এবং আমরা দেখেছি যে 1925 সালে কংগ্রেসের প্রেসিডেন্ট পদে গান্ধীর প্রদর্শিত পথ অবলম্বন করে প্রথম মহিলা সভাপতি কংগ্রেসের হন সরোজিনী নাইডু। ভারত ছাড়ো আন্দোলন 1942, সেখানেও নারীদের অসামান্য অবদান। এই বিভিন্ন অংশের স্তরে মহিলাদেরকে সামাজিক রাজনৈতিক আন্দোলনে নিয়ে আসা এই এক অনন্য কৃতিত্ব রয়েছে। নারীর অংশগ্রহণ প্রসঙ্গে গান্ধী নিজে একটা মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যখন লেখা হবে, নারীদের বীরত্বের কথা সেই ইতিহাসে সবচেয়ে বেশি জায়গা দখল করবে। এখন জানি না এটা আপনারা বলতে পারবেন যে সত্যি নারীদের বীরত্বের এই কথা এবং ইতিহাসে সবচেয়ে নিশ্চয়ই আছে, কিন্তু সে কতটা মহিলা জায়গা করে নিয়েছে লিখিত ইতিহাসে, সেটা হয়তো একটু আমাদের বিবেচনার বিষয় হয়ে থাকতে পারে পরবর্তীকালে। যাই হোক, গান্ধীর এই একটা বোঝাপড়াটা এরকমই ছিল। আর এখন এইটা মাথায় আসে যে গান্ধীজি এই যে সামাজিক রাজনৈতিক আন্দোলনে নারীদেরকে এইভাবে নিয়ে আসা, এই যে চেষ্টাটা করলেন, সেটা কি শুধুমাত্র একটা সামাজিক আন্দোলন, মহিলারা জনসংখ্যার অর্ধেক, সুতরাং আন্দোলনকে যদি ধরা যাক, একটা আন্দোলনকে যদি খুব বড় মাপের জায়গায় নিয়ে যেতে হয়, একটা কার্যকরী জায়গায় প্রতিরোধকে নিয়ে যেতে হয়, তাহলে জনসংখ্যার যে 50% তাদেরকেও তাতে অংশগ্রহণ করতে হবে, তা না হলে সেটা সর্বাঙ্গীন রূপ পাবে না। শুধু কি এই সংখ্যাগত দিক থেকেই, মানে কোয়ান্টিটির জায়গা থেকেই গান্ধী এটা ভেবেছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো তার একটা চিন্তা বা ভাবনা কাজ করছিল, যেটা এটিকে নির্দেশ করে? নারীর মধ্যে কি তিনি কোয়ালিটিকে খুঁজে পেয়েছিলেন? একটা মানে সেই সময় ওই ভারতের প্রেক্ষাপটে, যেখানে পিতৃতন্ত্রের সাংঘাতিক রকমের একটা ডমিনেটিং জায়গা, নিজে তার যে সামাজিক আবহে এবং পারিবারিক আবহে তিনি বড় হচ্ছেন, সেখানে পিতৃতন্ত্রের উজ্জ্বল উপস্থিতি, মারাত্মক রকম উপস্থিতি, সেখানে দাঁড়িয়ে তিনিও সেই আবহাওয়ায় বড় হচ্ছেন। কিন্তু তিনি আস্তে আস্তে এই ধারণায় গিয়ে পৌঁছচ্ছেন, এমন একটা ধারণা যেখানে তিনি খুব গুরুত্ব দিয়ে মেয়েদেরকে অংশগ্রহণের কথা ভাবতে শুরু করছেন। এই যে ট্রান্সফরমেশন তার চিন্তা ভাবনার একটা ধরনের হলো,
এটা এই জায়গাটা আমাদের কাছে খুব একটা ইন্টারেস্টিং জায়গা বলে মনে হয়েছে, যেটার উত্তর আমরা আমাদের আলোচনায় খোঁজার চেষ্টা করব, যে নারী কিভাবে ঠিক মহাত্মা গান্ধীর চিন্তা চেতনায় ক্রমাগতভাবে উদ্ঘাটিত হলেন, উন্মোচিত হলেন, এবং তিনি তার মধ্যে কি কি গুণ, কি কি বৈশিষ্ট্য দেখে পেলেন, যা সামাজিক রাজনৈতিক আন্দোলন এবং সোশ্যাল ট্রান্সফরমেশন, একটা সামাজিক রূপান্তরে একটা গুরুত্বপূর্ণ এবং নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। এই আলোচনা আজকে মূলত হবে, আলোচনা করবেন সুবীর ভট্টাচার্য। আপনারা সবাই চেনেন সুবীরদার পরিচয়, তবু অনেকে আছেন যারা সুবীরদাকে চেনেন না, এখানে অনেকেই আছেন। তাদের জন্য একটু বলে রাখি যে সুবীরদা একজন সাধারণ স্কুল টিচার, ইংরেজি পড়াতেন স্কুলে। তিনি মোটেই একাডেমিশিয়ান নয়, বরং অ্যাক্টিভিস্ট বলা যেতে পারে। নাটকের থিয়েটারের সঙ্গে তার দীর্ঘদিন যুক্ত ছিলেন এবং আছেন। সুতরাং সেই অর্থে তিনি একজন নাট্যকর্মী, একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এটুকুই বলা যেতে পারে। মানে একাডেমিক জগতে তার কোনো বিচরণ ছিল না। এই উত্তর 60 বয়সে এসে তিনি কিছুটা পড়াশোনার আগে টুকটাক করতেন, কিন্তু একটা গান এই বয়সে এসে কেন মাথায় এসে চাপলো, এর একটা উত্তর আমি আমার মতো করে খোঁজার চেষ্টা করেছি। তার সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে যেটুকু বুঝেছি, আমার বোঝা ভুল হতে পারে, সেটা হচ্ছে যে এই সিএএ বিরোধী যে আন্দোলন হলো, এই আন্দোলনে মানে একটা আন্দোলন নানান রকমের প্রভাব ফেলে যায় মানুষের মধ্যে। সব প্রভাবগুলো আমরা হয়তো আমাদের অ্যাকাউন্টে আসে না। সুবিধার কাছে একটা অদ্ভুত ধরনের প্রশ্ন সুবিধার মনে জায়গা করে নিয়েছে, যে গান্ধী তা মানে তার জীবনের শেষ প্রান্ত থেকেই প্রায় সক্রিয় রাজনীতি থেকে সরে আসছেন, কংগ্রেস থেকে সরে আসছেন। তিনি মানে একেবারে বলা যায় বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। মানে একজন নেতা যার প্রবল স্বাধীনতা সংগ্রামে তিনি কোনো তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন না, রাষ্ট্রপতি হচ্ছেন, ক্ষমতার বৃত্তের একেবারে বাইরে একটা অসুখী মানুষ ঘুরে বেড়াচ্ছেন দাঙ্গা কবলিত জায়গা। এবং তার পরবর্তীকালেও ভারতের মেইন স্ট্রিম যে রাজনীতি, সেই রাজনীতিতে গান্ধী একেবারেই অনুপস্থিত। এমন কোন দল নেই যে গান্ধী বলতে মানে এই নিয়ে বলতে পারে যে আমি গান্ধীকে আমি স্টেক নিচ্ছি গান্ধীর, বা গান্ধীকে ডিফেন্ড, এরকম কোন গান্ধীর আইডিওলজিকে সত্যি সত্যি নিয়ে চলছেন, এরকম কোন প্রেজেন্স তার পরবর্তী যে স্বাধীনতা উত্তর যে রাজনীতি তাতে নেই, তার ভাবনার প্রতিফলন। এইরকম একটা লোক, মানুষ, প্রায় বিস্মৃতির অন্তরায় চলে যাওয়া মানুষ, সে সিএ বিরোধী বা এনআরসি বিরোধী আন্দোলনে আসছে। কিভাবে ফিরে আসছে? ফিরে আসছে ছাত্রদের স্লোগানের মধ্যে, ফিরে আসছে সাধারণ মানুষের যে আন্দোলনের পার্টিসিপেশন, যেটা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের ক্ষোভের মধ্যে নেই, যেখানে আম্বেদকর মানে যেখানে স্লোগান হচ্ছে এবং ছাত্রদের মধ্যে থেকে স্লোগান হচ্ছে যে কিরকম আজাদি আমরা চাইছি, যে ফুলে বালি আজাদি, ভগৎ সিং বালি আজাদি, আম্বেদকর বালি আজাদি। এই যে এটা নয় বোঝা গেল যে ভগৎ সিং তার আত্মত্যাগ ছাত্র যুবকদের, বিশেষ করে বামপন্থী ছাত্র যুবতী উদ্ভাসিত করে, আজও করে, আলোড়িত করে, যেমন চে গুয়েভারা করে। এটা বোঝা গেল যে রোহিত ভেমুলার ঘটনার পর থেকে ছাত্রদের মধ্যে, বিশেষ করে যারা একটু প্রগতিশীল ছাত্র, তাদের মধ্যে কাস্ট প্রশ্ন একটা ভয়ঙ্কর ভাবে প্রভাব বিস্তার করে গেছে। তাদের মানে রোহিত ভেমুলার ঘটনার আগে এবং পরের মধ্যে একটা জলবিভাজিকা হয়তো আমরা দেখতে পাবো, ছাত্র আন্দোলন এই প্রশ্নগুলো নতুন করে আসা। কিন্তু গান্ধী কেন, এই প্রশ্নটা মানে সুবিরদাকে খুব ভাবিয়েছিল, যে এইরকম কোথাও কি একটা তাহলে অন্তঃসলীলা ভাবে গান্ধী চেতনা আমাদের মধ্যে রয়ে গেছে। এই প্রশ্ন খানিকটা সুবিরদাকে তাড়িত করে, যে একটা মোটামুটি বামপন্থী ব্যাকগ্রাউন্ডে মানুষ হওয়া, খানিকটা বামপন্থী চিন্তাধারা দ্বারা আচ্ছন্ন একটা মানুষ, সে তার এই ব্যাকগ্রাউন্ড ব্যাগেজকে খানিকটা সরিয়ে রেখে একটু অ্যাপারেন্টলি একটু
নির্মোহ ভাবে, একটু নির্লিপ্ত ভাবে গান্ধীকে যদি দেখে এতে কেমন দেখতে লাগে গান্ধী, এইটার একটা খুব প্রাথমিক স্তরের একটা চেনার চেষ্টা গান্ধীকে তিনি করছেন একেবারে প্রাথমিক স্তর। সেই এটুকুই ভরসা, এবং আমাদের অত্যন্ত পীড়াপিড়িতে বলা যায় যে একেবারে উপায় না দেখে আজকে তাকে রাজি করানো গেছে যে এই বিষয়টার উপর যাতে তিনি বলেন সেটার জন্য। তো আমি এখন চলে যাবো সোজা সুবিধার কাছে, আজকের বিষয়ের উপর সুবিধা তার বক্তব্য রাখবে। শুভ সন্ধ্যা, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, একদম শোনা যাচ্ছে স্পষ্ট। সবাইকে একটু অনুরোধ করবো যে বক্তা ছাড়া অন্যরা আপনাদের মাইক্রোফোন গুলো একটু অফ করে রাখবেন। বক্তা ছাড়া অন্যরা আপনাদের মাইক্রোফোন গুলো একটু অফ করে রাখবেন। সমাজ বিজ্ঞান চর্চা কেন্দ্রকে ধন্যবাদ আমাকে আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, যা তাদের অমূল্য সময় ব্যয় করে আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ। আর আহ্বায়ক শ্যামল ঘোষ যিনি এতক্ষণ বললেন, তার দুঃসাহস দেখে আমি স্তম্ভিত যে তিনি একটি নুনের পুতুলকে সাগরের জল মাপতে নামিয়ে দিলেন। পরিণতি যা হবে তার জন্য তিনি দায়ী থাকবেন, আমি নই। শুরু করা যাক। যে কোনো মানুষ তার সময়ের ইতিহাসের ছায়ায় বেড়ে ওঠেন। কেউ সেই সময়ের ছায়াকে অতিক্রম করার চেষ্টা করেন, যেমন গান্ধী করেছিলেন। আবার বিভিন্ন সময়ের বিভিন্ন চিন্তা প্রবাহ, বিভিন্ন ভাবনা প্রবাহ একটা মানুষকে বিভিন্ন ভাবে প্রভাবিত করতে থাকে। গান্ধীকেও করেছিল। তার ফলে একটা মানুষের মধ্যে অনেক মানুষ জমা হয়। গান্ধীর মধ্যেও তাই হচ্ছিল। এক গান্ধীর মধ্যে অনেক গান্ধী জমা হয়েছিলেন। তার মেয়েদের সম্পর্কিত তার ভাবনার মধ্যেও আমরা দেখতে পাবো একাধিক গান্ধী হাজির আছেন। তারা কখনো হাত ধরাধরি করে পাশাপাশি হেঁটেন, কখনো একজন আর একজনের রাস্তা আড়াল করে দাঁড়িয়েছেন, কিন্তু একাধিক গান্ধী ছিলেন। এখন আমার সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি কোন গান্ধীকে বেছে নেব সেটা আমার সময়ের যুক্তি নির্ধারিত করবে। যেমন গান্ধী যেখানে জন্মেছিলেন, বেড়ে উঠেছিলেন পোরবন্দর, একটি প্রত্যন্ত গুজরাটি রাজশাসিত রাজ্য। সেখানে একটি সামন্ততান্ত্রিক পরিবারে, বানিয়া পরিবারে তার জন্ম। তার বাবা ছিলেন স্থানীয়দের দেওয়ান। এমন একটি পরিবার থেকে আসার ফলে গান্ধী জবরদস্ত ছিলেন, কোনো সন্দেহ নেই। তিনি কর্তৃত্ববাদ শিখেছিলেন পুরো মাত্রায়। তার পুরোদস্তুর প্রয়োগ করতেন তার কিশোরী স্ত্রীর ওপরে। এমন আমি কৃতদর্শের মতো ব্যবহার করতাম কস্তুরবার সঙ্গে, এটা বলেছেন। এবং শুধু তাই নয়, কৈশোরেই নয়, নিতান্ত পরিণত বয়সে যখন দক্ষিণ আফ্রিকায় তিনি কস্তুরবা তার কোনো মতের বিরোধিতা করেন প্রাসঙ্গিকভাবে, তখন তাকে বাড়ি থেকে বার করে দেন গান্ধী। পিতা হিসেবে অত্যন্ত কর্তৃত্বশালী ছিলেন, কখনো কখনো অত্যন্ত অসংবেদনশীল ছিলেন, অন্তত তার জ্যেষ্ঠ পুত্রের ব্যাপারে তো বটে। তিনি মনে করতেন যে মেয়েদের একটা সেপারেট স্ফিয়ার রয়েছে, মেয়েদের সেই সেপারেট স্ফিয়ার হচ্ছে গৃহকোণ। মেয়েদের বিচারণের জায়গাটা হচ্ছে সেই গৃহকোণ। সেই গৃহকোণে তারা রানী, কোনো সন্দেহ নেই, গৃহকোণের মধ্যেই, তার বাইরে নয়। মেয়েরা হচ্ছেন হোম মেকার, ছেলেরা হচ্ছেন ব্রেড আর্নার। বলছেন যে মেয়েদের শিক্ষা এমন হওয়া উচিত যাতে মেয়েরা সুগৃহিণী হয়ে উঠতে পারে। ঈশ্বর নারী এবং পুরুষকে আলাদাভাবে সৃষ্টি করেছেন, তাদের কাজ আলাদা, সুতরাং তাদের শিক্ষা ব্যবস্থাটা এমন ভাবে বিন্যস্ত হওয়া উচিত যাতে তাদের এই আলাদা কাজের উপযুক্ত করে তৈরি করা যায়। আহমেদাবাদের মিল শ্রমিকেরা তাকে বলছেন যে মেয়েরা বাইরে কাজ করতে এলে খুব অসুবিধা হচ্ছে, নানান রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। গান্ধী বললেন, মেয়েদের বাইরে কাজ করতে আসার দরকার কি? সবাই মিলে কাজ করতে চলে সংসার সয়ে কি? অর্থাৎ এখন অব্দি গান্ধীকে আমরা দেখছি বেশ জবরদস্ত একজন প্যাট্রিয়ার্ক হিসেবে। তার পাশে আরেকজন গান্ধী ছিলেন, তার পরিবারের প্রথম ইংরেজি শিক্ষিত মানুষ। ইংল্যান্ডে যাচ্ছেন, ইংল্যান্ডের দর্শনের সঙ্গে, ইংল্যান্ডের ইউরোপীয় দার্শনিকদের সঙ্গে পরিচিতি লাভ করছেন। তার গ্রন্থে 21টি বইয়ের একটি তালিকা রয়েছে। যে চিন্তানায়করা তার ভাবনাকে প্রভাবিত করেছিলেন তাদের প্রায় প্রত্যেকেই ইউরোপীয়।
পেশা সূত্রে তিনি বম্বে ফিরছেন। বম্বের নাগরিক সমাজে তার অনুপ্রবেশ ঘটছে। সেই বম্বে যে বম্বে বোখেল, রানাডে, তিলক, জিন্নার মানসভূমি গঠন করেছিল, আবার কাজের সূত্রে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়। সে ইউরোপীয় পরিবারগুলো খুব কাছাকাছি আসছেন, ইউরোপীয় মেয়েদের দেখছেন, অবাক হচ্ছেন। মনে রাখলে ভালো হয় যে বিবেকানন্দ বা রবীন্দ্রনাথ যখন প্রথম পাশ্চাত্যে গিয়েছিলেন, পাশ্চাত্যের মেয়েদের দেখে খুব অবাক হয়েছিলেন, তাদের স্বাতন্ত্র্যের চর্চা দেখে। নাটালের রাস্তায় একবার গান্ধী মব লিঞ্চিং এর মুখে পড়েছিলেন, তখন সেখানকার পুলিশ কমিশনারের স্ত্রী তাকে রক্ষা করেন। তো একজন একক মহিলার প্রত্যুৎপন্ন মতিত্ব, সাহস, এই সমস্ত কিছু গান্ধী দীর্ঘদিন মনে রেখেছিলেন। তারপর দক্ষিণ আফ্রিকা তার দীর্ঘদিনের সহযোগী পোলকের পরিবারে তার কিছুদিন অধিষ্ঠান হয়েছিল। মিসেস পোলককে তখন তিনি খুব কাছ থেকে দেখেন। তো মিসেস পোলককে দেখে তিনি বুঝতে শুরু করেন যে একজন নারীর চিন্তা ভাবনা কত স্বচ্ছ হতে পারে, তার যুক্তিবোধ কত প্রখর হতে পারে, এবং সবচেয়ে বড় কথা খুব কাছ থেকে দেখছিলেন দাম্পত্য সম্পর্ক কিরকম বোঝাপড়ার উপরে দাঁড়িয়ে থাকা উচিত। এই অভিজ্ঞতা গান্ধীকে কস্তুরবার সঙ্গে তার সম্পর্ক রিকনস্ট্রাক্ট করতে সাহায্য করেছিল। তিনি কস্তুরবা স্পেস দিতে শিখছিলেন, কস্তুরবাকে পরিপূর্ণভাবে মানুষ হিসেবে গ্রহণ করতে শিখছিলেন। দাম্পত্য সম্পর্কে তার ভাবনাটা কিরকম রূপ নিচ্ছিল তার একটা পরিচয় পাওয়া যায় যখন 1908 সালে তার তৃতীয় পুত্র রামদাসের বিবাহ উপলক্ষে তিনি রামদাসকে বলছেন যে ইউ উইল গার্ড ইউর ওয়াইফস অনার, ইউর ওয়াইফস অনার ইউ উইল গার্ড। ওয়াইফস অনার কিন্তু সবচেয়ে বেশি ভায়োলেটেড হয় তার হাজব্যান্ডের হাতে, অন্তত কস্তুরবার তাই হয়েছিল। এটা যেন গান্ধী একটা আন্ডারলাইন করে দিয়ে গেলেন সম্পর্কের, যে স্ত্রীর সম্মান রক্ষাটাও তোমার দায়। এবং তারপর কি যোগ করলেন যে বি নট হার মাস্টার বাট হার ফ্রেন্ড। 1925 সালে গান্ধী বলেছেন যে দ্য ওয়াইফ ইজ নট আ স্লেভ অফ হার হাজব্যান্ড, নট আ স্লেভ অফ হার হাজব্যান্ড। একজন ওয়াইফ তাহলে কি? তিনি বেটার হাফ, ফ্রেন্ড, কমরেড, কমরেড শব্দটি বলেছিলেন, and a co-sharer of equal rights and duties. তিনি মনে করতেন যে মেয়েদের বিয়ে 20 আগে হওয়া উচিত নয়, ছেলেদের 25 আগে বিয়ে না করলেই ভালো। 1929 সালে যখন সারদা আইন এলো, যখন মেয়েদের বিবাহের বয়স 12 থেকে বাড়িয়ে 14 করা হচ্ছে, ছেলেদের 18 করা হচ্ছে, গান্ধী খুব স্বাভাবিকভাবেই সমর্থন করলেন, কারণ গান্ধী তো আরো বেশি চাইছিলেন। গান্ধী মনে করতেন এই মেয়েদের খুব কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়, এরা খুব কম বয়সে বিধবা হয়ে যায়। বাল বিবাহের বিবাহ দেওয়ার কথা বলতেন, একদম বিবাহ দেওয়াই উচিত এই ভাষায় বলতেন। পুনর্বিবাহ শব্দটা ব্যবহার করতেন না বাল বিধবাদের ক্ষেত্রে, কারণ এই মেয়েগুলো বিয়ে শিখেছে কি, বুঝেছে কি? এরা তো বিয়ে কিছু বোঝেনি, ওদের বিয়ে হয়নি, ওদের আবার বিয়ে দাও, এই শব্দটাই না, ওদের বিবাহ দাও। তবে হ্যাঁ, যদি বিবাহ থেকে সন্তান জন্মগ্রহণ করে থাকে তাহলে মা যেন পুনর্বিবাহ না করেন, এবং ওই একই কথা ছেলেদের সম্বন্ধে বলতেন। আর পূর্ণবয়স্ক বিধবাদের আদর্শায়িত করতেন। তারা তখন দাম্পত্য সম্পর্কের বাইরে চলে আসার ফলে সেক্সুয়াল কম্পালশনের বাইরে তিনি আছেন, তিনি এখন অ্যাসেক্সুয়াল, এবং বৈধব্যের কষ্ট এবং যন্ত্রণার মধ্যে দিয়ে হেঁটে এসে তিনি আজকে পরিশুদ্ধ একটি আত্মা, তিনি এখন দেশের কাজে আসতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সব বিধবা মহিলাই তো আর এই কষ্টটা করতে পারেন না। যদি না পারেন, গান্ধী বলে না পারলে তার ইচ্ছা হলে তিনি বিবাহ করবেন। একজন বিপত্নিক পুরুষের যদি বিবাহ করার ইচ্ছা হয়, একজন বিপত্নিক নারীর সম্পূর্ণ অধিকার রয়েছে বিবাহ করার, সমাজের আঙ্গুল তোলার কোনো জায়গা নেই। লুকিয়ে লুকিয়ে পাপ করার চাইতে সরাসরি কোনো সামাজিক সম্পর্কে ঢুকে যাওয়া অনেক ভালো। তার জ্যেষ্ঠ পুত্র 50 বছর বয়সে বিপত্নিক হয়ে খুবই কাতর হয়ে পড়লেন এবং গান্ধীর কাছে পুনর্বিবাহের প্রার্থনা করলেন। গান্ধী বললেন, খুব ভালো, পুনর্বিবাহ করতে পারো, কিন্তু তোমাকে একজন বিধবাকেই বিবাহ করতে হবে। পণ প্রথার ঘোরতর বিরোধী ছিলেন, সেটা খুব স্বাভাবিক।
যেটা ইউনিক সেটা হচ্ছে প্রেম প্রথাকে সমাধানের জন্য তিনি যে রাস্তাটি বললেন, তিনি বলেন ইন্টারকাস্ট ম্যারেজ হোক। সেম কাস্ট ম্যারেজ হলে কি হয়, নেগোশিয়েবল অপশন গুলো কমে যায়, আর ইন্টারকাস্ট ম্যারেজ হলে কি হয়, নেগোশিয়েবল অপশনস গুলো বেড়ে যায়। পুত্র রামদাসের বিবাহের পর বলছেন আমার আশ্রমে যেন এরপর থেকে সবকটা দিয়ে ইন্টারকাস্ট ম্যারেজ হয়। দ্বিতীয় সেক্রেটারি পেয়ারিলালের স্মৃতিগ্রন্থ থেকে জানা যাচ্ছে যে শেষ জীবনে তিনি এমনকি ইন্টাররিলিজিয়াস বিবাহের কথাও বলতেন, কিন্তু সেক্ষেত্রে বলতেন না। তিনি বলতেন যে দুজন দুজনের ধর্মে স্থিত থাকবে এবং দুজন দুজনের ধর্মের প্রতি পরিপূর্ণ মর্যাদা নিয়ে সম্পর্কে প্রবেশ করবেন। ছিলেন টিয়ার দ্য পর্দা, তার বিখ্যাত লেখা, পর্দা প্রথাকে ছেড়ে খুলে দিলেন। কস্তুরবাকে দেখলেই তো বোঝা যায় একজনকে পর্দা মহিলা, তারা পর্দা প্রথাকে কতটা সম্মান করতেন। গান্ধী বলতেন আর পিওরিটিকে এইভাবে রক্ষা করা যায় নাকি, পিওরিটি আসে ভেতর থেকে। আর মেয়েদের পিওরিটি রক্ষা করার এত দায় ছেলেদের কে নিতে বললো? মেয়েরা তো ছেলেদের উপর পিওরিটির শর্ত চাপিয়ে দিচ্ছেন না। বলছেন বিহারের গ্রামে ঘোরার সময় আমি দেখেছি যে মেয়েরা পর্দা প্রথাকে কি অপছন্দ করে। তারা মনে করেন যে পর্দা তাদের কাজের পথে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা মনে করেন যে পর্দা তাদের মেন্স অ্যাক্টিভিটিসে যোগ দিতে দিচ্ছে না। গান্ধী বরং পুরুষদের জন্য একটা প্রায়োরিটি প্রকল্প নিয়ে এলেন, ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য পালন করো, ভেতর থেকে পিওর হয়ে ওঠো, মেল পিওরিটি। কিন্তু গান্ধী তো একই সঙ্গে 19 শতকে বড় হয়ে ওঠা একজন মানুষ, সামন্তবাদী পরিবেশ থেকে আসা। সুতরাং মহিলাদের পিওরিটি, পবিত্রতা, এই বোধগুলো যে তার মধ্যে থাকে না এমনও নয়। একবার ভায়োলেন্স নন ভায়োলেন্সের প্রসঙ্গে বললেন যে কোনো মেয়ের ওপর যদি কেউ আক্রমণ করে আর সেই মেয়েটি যখন দাঁতক দিয়ে লড়াই করবে, আমি বলবো সে নন ভায়োলেন্ট লড়াই করছে, এবং সেই লড়াই সে করে যাবে টিল হার ডেথ, আমৃত্যু, না মরে যাওয়া অবধি। দরকার হলে সে মরেও যাবে। অর্থাৎ একটা মেয়ের কাছে পিওরিটি, তার সম্মান, এইগুলো এত জরুরি একটা প্রশ্ন যে তার জন্য সে দরকার হলে প্রাণ ত্যাগ অব্দি করতে পারে। মানে এটা যেন একটা সেই জহর ব্রতের সময়কার ভারত যা আবার গান্ধীর মধ্যে কথা বলে উঠল। এই পিওরিটি প্রশ্নটা আবার এসেছিল বারবণীর তারা স্বরাজের কাজে অংশগ্রহণ করবেন কিনা সেই প্রসঙ্গে। নোয়াখালীর বারবণী তারা গান্ধীর সহমর্মিতা লাভ করেছিলেন। মুশকিলটা হলো যখন বরিশালের বারবণী তারা সরাসরি স্বরাজের কাজে অংশগ্রহণ করতে শুরু করলেন। গান্ধী বললেন যে স্বরাজের কাজে আসতে গেলে আগে পেশা ত্যাগ করতে হবে। কেন পেশা ত্যাগ করতে হবে? কারণ গান্ধীর মতে তাদের পেশাটি ইম্পিওর। কেন ইম্পিওর? কারণ তারা বিবাহ বহির্ভূত সেক্সের, বিবাহ বহির্ভূত যৌনতার বিক্রি করে বেঁচে থাকে, এবং যৌনতার বিবাহের বাইরে কোনো অস্তিত্ব, নৈতিক অস্তিত্ব গান্ধীর জন্য নেই। বিবাহ বহির্ভূত যৌনতা গান্ধীর পাপ, অনৈতিক। সুতরাং তাদের যদি স্বরাজে অংশগ্রহণ করতেই হয় তাদের ত্যাগ করতে হবে। অথচ গান্ধী 1921 সালে ইয়াং ইন্ডিয়াতে অসম্ভব সহমর্মিতার সঙ্গে ব্যাখ্যা করছেন কেন বারবণিতাদের এই অবস্থা, কেন তাদের এই দিকে ঠেলে দেয়, এবং তার জন্য সম্পূর্ণ তো মেন্স লাস্ট, মানুষের, পুরুষের লালসাকে দায়ী করছেন। কিন্তু বারবণিতাদের স্বরাজের কাজে আসার জন্য পেশা ত্যাগ করার শর্তটি রাখছেন। কেন রাখছেন? কারণ বারবণিতারা যখন পেশা ত্যাগ করে আসছেন তখন একই রকম ভাবে তারা সেক্সুয়াল কম্পালশনের বাইরে বেরিয়ে আসছেন। তাদের নারী সত্তা বিক্রি করে প্রশাসনের কম্পালশনটা থাকছে না। তারা জেন্ডার নির্ধারিত আইডেন্টিটি অতিক্রম করে অ্যাসেক্সুয়াল হয়ে উঠছেন। তারা স্বাভাবিকভাবে তাদের যে কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, যে ত্যাগ শিকারের মধ্যে দিয়ে যেতে হয়, যে যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়, তার মধ্যে দিয়ে যেতে যেতে তারা পরিশুদ্ধ হয়ে ওঠেন এবং এরপর তারা স্বরাজের কাজে আসতে পারেন। কংগ্রেস কর্মীদের দায়িত্ব হচ্ছে এই মেয়েদের সামাজিক পুনর্বাসনের ব্যবস্থা করা। যদিও গান্ধী একমাত্র এদের এই চরকার কাজে লাগানো যেতে পারে, এর বাইরে খুব সুনির্দিষ্ট কোনো অর্থনৈতিক প্রকল্প এই প্রসঙ্গে দিয়ে যেতে পারেননি। তো এই পর্যন্ত আমরা যা দেখছি, হ্যাঁ, আর তার গান্ধীর বায়োগ্রাফার তেন্ডুলকর বলেছিলেন যে বেশ কিছু মেয়ে, বরিশালেরই বেশ কিছু মেয়ে পেশা ত্যাগ করে চলে এসেছিলেন। কিছু কিছু মেয়ে স্বাভাবিকভাবেই কম্পালশনের কারণে পেশা ত্যাগ করতে পারেননি। এই অবধি আমরা যে গান্ধীকে দেখছি, তিনি নানা প্রভাবে বড় হয়ে ওঠা একজন মানুষ। তিনি অনেক দূর বেনিভোলেন্ট, অনেক দূর
প্যাট্রোনাইজিং কিন্তু অনেকটা পীড়িতজনক। আমরা বাঙালিরা যারা রেনেসাঁ পুরুষদের দেখেছি তারা এই প্রকরণটি সম্বন্ধে পরিচিত, যে এরা অনেকটাই প্রোগ্রেসিভ, সঙ্গে কিছুটা পিছুটান থাকে। কোন ব্যতিক্রম গান্ধী এখন অব্দি নন। গান্ধী ব্যতিক্রম হয়ে উঠলেন যখন তিনি মেয়েদের জাতীয় আন্দোলনের অঙ্গনে আহ্বান করলেন, মেয়েদের গণ আন্দোলনের পরিস্থিতিটা তৈরি করে দিলেন তিনি। কিছুটা তার নিজস্ব অবদান, কিছুটা সময় তাকে দিয়ে করিয়ে নিল। রামমোহন ফুলে বিদ্যাসাগরের কাজটা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে গান্ধীর কাজ শুরু হলো। সময় ডাক পাঠালো মেয়েদের কাছে, ইতিহাসের অবজেক্ট নয়, ইতিহাসের সাবজেক্ট হয়ে বাঁচো, রাজনীতিতে এসো, সরাসরি রাষ্ট্রনীতিকে তোমার সপক্ষে প্রভাবিত করা আইন বা সমাজের স্যাংশন নিয়ে বেঁচে থাকা নয়, নিজের যোগ্যতায় নিজের অধিকারের ভিত্তিতে বাঁচো। এই দাবি মেয়েদের কাছে সময় করলো। গান্ধী ভগীরথ হয়ে সেই দাবি পৌঁছে দিলেন মেয়েদের কাছে। এইখানেই গান্ধী 19 শতকীয় সমাজ সংস্কারকদের থেকে কিঞ্চিত আলাদা হয়ে গেলেন। আর এই সক্রিয় রাজনীতির পর্বটি, মেয়েদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের পর্বটি শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে, এবং সেটা ভারী আকস্মিকভাবে ঘটনাচক্রে মেয়েরা ঢুকে গেছিলেন রাজনৈতিক আন্দোলনের মধ্যে। তখন দক্ষিণ আফ্রিকার 4টি প্রদেশেই ভারতীয়দের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক উত্থানের আশঙ্কায় প্রদেশের সরকারগুলি নানান রকম আইন নিয়ে আসছিল, যা মূল লক্ষ্য ছিল ভারতীয়দের নাগরিকত্ব অধিকার হরণ করা। এবং এর মুখ্য আইনটি হল 1913 সালে কেপ সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দিলেন যে ভারতবর্ষে অনুষ্ঠিত হিন্দু, মুসলমান, পার্সি মতে অনুষ্ঠিত বিবাহ দক্ষিণ আফ্রিকায় গ্রাহ্য হবে না। এখানে একমাত্র খ্রিস্টান বিবাহ এবং এখানকার ম্যারেজ রেজিস্ট্রারের কাছে রেজিস্ট্রিকৃত বিবাহই গৃহীত হবে। অর্থাৎ সেই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় উপস্থিত সমস্ত বিবাহিত ভারতীয় মহিলা তাদের সন্তান সন্ততি সমেত বেনাগরিক হয়ে যাওয়ার মুখে। কস্তুরবা এগিয়ে এলেন। কস্তুরবা বললেন আইন অমান্য করবো, মানবো না। কস্তুরবা তখন সবে অসুস্থতা থেকে উঠেছেন। তিনি এই আইন অমান্যের ধকল সহ্য করতে পারবেন কিনা গান্ধীর সন্দেহ ছিল। গোখেলকে লিখছেন চিঠিতে কথা, কিন্তু কস্তুরবাকে আটকাচ্ছেন না। তখন নাটাল থেকে ট্রান্সভাল থেকে নাটালে যেতে গেলে অশ্বেতাঙ্গ নাগরিকদের পাস বহন করতে হতো, পারমিট। তো ঠিক হলো যে নাটালের ফিনিক্স আশ্রম থেকে একটি 16 জনের দল ট্রান্সভালে প্রবেশ করবে পারমিট ছাড়া। এই 16 জনের দলে 4 জন মহিলা ছিলেন। 4 জন মহিলা কে কে? 1 কস্তুরবা, 2 গান্ধীর 2 ভাইপো মগনলাল আর ছগনলালের স্ত্রী কাশী আর সন্তোক, বন্ধু প্রাণজীবন মেহতার মেয়ে জেঠি। এরা 4 জন এগিয়ে গেলেন এটা জেনে যে এর পরিণতি হচ্ছে জেল। কাল 3 জন গৃহবধূ, 3 জন, একজন কিশোরী, বিদেশ, পুরুষ পুলিশ, জেলখানার অচেনা অভ্যন্তর, পরিস্থিতিটা অত্যন্ত শক্ত ছিল। তাও তারা এলেন। 15ই সেপ্টেম্বর দলটি রওনা হয়ে 23শে সেপ্টেম্বর গ্রেপ্তার হয়ে গেল। রাজনৈতিক দাবি নিয়ে, নাগরিকত্ব রক্ষার দাবি নিয়ে সত্যাগ্রহ আন্দোলন শুরু করে জেলে যাওয়ার, মেয়েদের জেলে যাওয়ার ইতিহাস শুরু হলো গান্ধী পরিবারের মেয়েদের হাত ধরে। গান্ধী আবার টলস্টয় ফার্মের মেয়েদের ডাক দিলেন। 11 জনের একটি দলের, বাকিরা ছিলেন তার সঙ্গে 11 জন মেয়ের একটি দলের। সেই দলে একজন গর্ভবতী মহিলা, 6 জন মহিলার কোলে শিশু। ঠিক হলো তারা এবার ট্রান্সভাল থেকে নাটালে প্রবেশ করবেন বিনা পারমিটে। তো তারা নাটালে প্রবেশ করার পর পুলিশ আটকালো না, সম্ভবত তাদেরকে বাড়তি মাইলেজ দিতে চায়নি। বাধা না পেয়ে এই মেয়েদের দল চলে গেল উত্তর নাটালে নিউক্যাসল কয়লা খনির সামনে। সেখানে কয়লা খনির শ্রমিকদের কাছে ব্যাখ্যা করলো নতুন আইনের বিপজ্জনক দিক। তারা বললেন কস্তুরবার আন্দোলনের কথা,
গতকাল অবধি যারা গৃহবধূ ছিলেন আজকে তাদের ভাষণের এমন প্রতিক্রিয়া হলো, তারা এমন ভাবে নিজেদের বক্তব্য রাখলেন, নিজেদের পরিস্থিতি ব্যাখ্যা করলেন ভাষায়, তাতে এই খনি শ্রমিকেরা কাজ ছেড়ে দিয়ে বেরিয়ে চলে এলেন যারা মূলত ছিলেন তেলুগু ভাষী। এইবার এই মেয়েরা গ্রেপ্তার হয়ে গেলেন। যারা কাজ ছেড়ে বেরিয়ে এলেন তারা কাজ থেকে ছাঁটাই হয়ে গেলেন, এমনকি তাদের ভিটেচ্যুত করে দেওয়া হলো। মাথায় বোঁচকা মুচকি নিয়ে স্ত্রী পুত্র সন্তানের হাত ধরে তারা রাস্তায় নেমে এলেন। গান্ধী ঠিক করলেন নিউক্যাসল থেকে চার্লসটাউন অব্দি 37 মাইল দীর্ঘ একটি পদযাত্রা হবে। তাতে এলেন 2037 জন পুরুষ, 57টি শিশু সহ 117 জন নারী। এই দীর্ঘ পথশ্রমে একটি শিশু প্রাণ হারালো, আর এক মায়ের শিশু ভেসে গেল নদীর জলে। যে মা সন্তান হারালেন তিনি বললেন যে গেছে সে তো ফিরবে না, যারা আছে তাদের জন্য আমাদের বাকি কাজটুকু। তো অনেক টাল বাহানার পর, অনেক আরো নানা রকম ঘটনাক্রমের পর 14 জানুয়ারি 1914 মেনে নেওয়া হলো ভারতীয়দের দাবি দেওয়া। জেলখানা থেকে বেরোতে শুরু করলেন সত্যাগ্রহীরা। বেরিয়ে এলেন ভালিয়াম্মা মুনসামি মুদালিয়া, 16 বছরের এক কিশোরী, আন্দোলন করে জেলে গেছিলেন। বেরোনোর পরেই তার তুমুল জ্বর। গান্ধী গেলেন তার সঙ্গে দেখা করতে, সেই মেয়েটির সঙ্গে, 16 বছরের মেয়ে। 22 ফেব্রুয়ারি চলে গেল ভালিয়াম্মা। গত 2 বছর ধরে আমরা এনআরসি মুভমেন্ট দেখেছি। এনআরসি মুভমেন্টে মেয়েদের গৌরবোজ্জ্বল অংশগ্রহণ দেখেছি, বীরত্বব্যঞ্জক অংশগ্রহণ দেখেছি। শাহিনবাগে কি পাকসাকাসে গান্ধীর ছবি টাঙিয়ে রাখতে দেখেছি। কেউ কোথাও ভালিয়াম্মাকে স্মরণ করেনি। আর একজনকেও স্মরণ করেনি, তিনি ফতেমা, বাই ফতেমা মেহতাব, তার সঙ্গে 8 বছরের শিশুপুত্র এবং মা হামিদা বানু। তারা নাগরিকত্ব আইনে রাস্তায় নেমে আসা প্রথম মুসলমান মহিলা। এদেরকে পরে আমরা বিপুল পরিমাণে শাহিনবাগে দেখেছি, বাক্সাকাসে দেখেছি, লখনৌয়ের রাস্তায় দেখেছি। কোথাও কেউ একবারের জন্যও বাই ফতেমা মেহতাবকে মনে করেন। ইতিহাসের এতটা উপেক্ষা এদের প্রাপ্য ছিল না। গান্ধী খুব কাছ থেকে এদের দেখছিলেন। মেয়েরা যখন আন্দোলনে ঢুকছেন তখন তারা কিভাবে ভ্যালু অ্যাডিশন করছেন সেটা তিনি দেখছিলেন। এই আন্দোলনের ঠিক প্রাককালে 1903 সালে ইংল্যান্ডের মেয়েরা ভোটাধিকারের দাবিতে রাস্তায় নেমে এলেন এবং যথারীতি পুরুষতান্ত্রিক বিপুল উপেক্ষা, উপহাস, ব্যঙ্গ, পুলিশি প্রতিরোধ, জেল হাজত সবকিছুর মুখে মেয়েরা অটল দাঁড়িয়ে থাকলেন। গান্ধী লক্ষ্য করছিলেন এই আন্দোলনটিকে এবং তিনি বলেছিলেন যে ভারতীয়রা যদি এই মেয়েদের কাছ থেকে এই দৃঢ়তাটুকু শিখতে পারে তাহলে জয় অনিবার্য। এই আন্দোলনের ট্যাগ শব্দটি ছিল, ট্যাগ ওয়ার্ডটি ছিল ডিডস নট ওয়ার্ডস। দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের মিটিং এ এই শব্দটি ব্যবহার করা হতো, ডিডস নট ওয়ার্ডস। অর্থাৎ গান্ধী তার জীবনের প্রথম গুরুত্বপূর্ণ গণ আন্দোলনের পথে নামার সময় তার প্রেরণা, পথনির্দেশ সব গ্রহণ করছেন মেয়েদের দ্বারা পরিচালিত একটি আন্দোলন থেকে। আর 1913 সালেই দক্ষিণ আফ্রিকায় আরো কতগুলি আইন চালু হলো। একটা ল্যান্ড অ্যাক্ট চালু হলো যা 3/4 দেশে কালো মানুষদের বসবাস নিষিদ্ধ করে দিল এবং অরেঞ্জ ফ্রি স্টেটে একটা আইন এলো যে রাত্রিবেলা মেয়েদের, অশ্বেতাঙ্গ মহিলাদের বাইরে বেরোতে গেলে সঙ্গে একটি পাস রাখতে হবে। 16 বছরের একটি মেয়ে একদিন সেই পাস না নিয়ে বেরিয়ে পুলিশের হাতে মার খেল। এইবার অরেঞ্জ ফ্রি স্টেটের অশ্বেতাঙ্গ মহিলারা সিদ্ধান্ত নিলেন তারা আইন অমান্য করবেন। যে যে মিউনিসিপ্যালিটি গুলোতে এই আইন চালু হয়েছে সেই সেই মিউনিসিপ্যালিটি গুলোতে তারা এই আইন অমান্য করে রাত্রিবেলা রাস্তায় নামবে। 1913 জুন মাস, সেপ্টেম্বরে কস্তুরবার আন্দোলন শুরু হবে। এর আগে ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকান নেটিভ ন্যাশনাল কংগ্রেস এই আইন প্রত্যাহারের দাবি করেছিলেন। গান্ধী এই পাশাপাশি চলা এই আন্দোলনের দিকে নজর রাখছিলেন। তার ইন্ডিয়ান ওপিনিয়ন এই ঘটনার সমর্থনে নেটিভ উইমেন্স ব্রেভ স্ট্যান্ড শিরোনামে খবর করলো আগস্ট 12, 1913 সালে।
1913 সালের সেপ্টেম্বর মাসে আফ্রিকান পলিটিক্যাল অর্গানাইজেশনের বার্ষিক সভায় সভাপতি ডক্টর আব্দুর রহমান বললেন যে অশ্বেতাঙ্গদের আন্দোলনে সত্যাগ্রহকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে। আব্দুর রহমান মেয়েদের আন্দোলনকে সমর্থন করলেন। শেরিল ওয়াকার জানাচ্ছেন যে দক্ষিণ আফ্রিকার মেয়েরা সত্যাগ্রহের রাস্তায় হাঁটতে শুরু করেছেন 1919 সাল, গান্ধী তখন ভারতবর্ষে। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস মার্চ মাসে ট্রান্সভালে পারমিট পোড়ানোর পুড়িয়ে দিলেন, মহোৎসব, পারমিট পোড়ানোর মহোৎসব করলেন। গান্ধী ছবিটি আমরা দেখেছি, আমাদের ওই দৃশ্যটি কথা মনে আছে, যেখানে গান্ধীর নেতৃত্বে ভারতীয়রা পারমিট পোড়ানোর মহোৎসব করেছিলেন। গান্ধী লিগাসি থেকে গেল দক্ষিণ আফ্রিকা। তো ইংরেজ ভারতীয় অশ্বেতাঙ্গ আফ্রিকান মহিলা এর অধিকার রক্ষার লড়াইয়ে ত্রিবেণী সঙ্গমে স্নান করে উঠলেন গান্ধী। সঙ্গে নিয়ে এলেন মেয়েদের সম্বন্ধে তার ভাবনা। অবশ্য তার রাজনৈতিক তার ভাব জগৎ গঠনের ক্ষেত্রে মেয়েদের ভূমিকা কি সেটা জানতে গেলে আমাদের আরো তার শৈশবে পিছিয়ে যেতে হবে। তার মায়ের প্রসঙ্গ আনতে হবে, পুতলি বাই। ভয়ঙ্কর সামন্ততান্ত্রিক পরিবেশে যেটুকু আলো গান্ধীর কাছে পৌঁছেছিল তা ওই মায়ের হাত ধরে। তার মার কাছ থেকে তিনি সহনশীলতা শিখেছিলেন, সর্বধর্ম সমভাব শিখেছিলেন। তার মা শেষের দিকে প্রণামী বৈষ্ণবী সম্প্রদায়ের অনুরক্ত হয়ে উঠেছিলেন। এই প্রণামী বৈষ্ণবী সম্প্রদায়ের মন্দিরে কোরআন থেকে বাণী উৎকীর্ণ করা ছিল। প্রবাদ ছিল যে প্রণামী ধর্ম সম্প্রদায়ের গুরু তিনি নাকি মক্কা মদিনাও ভ্রমণ করেছেন। আবার একই সঙ্গে তাদের বাড়িতে জৈন সাধুদের যাতায়াত ছিল অঢেল। এই জৈন সাধুদের কাছ থেকে গান্ধী অহিংসার দর্শনগত ভিত্তি শিখছেন। তিনি অনেকান্ত সত্যের ধারণায় পৌঁছেছেন। সত্যের অনেক রকম রূপ হয়, এই ধারণায় পৌঁছেছেন তিনি এই জৈন সাধকদের কাছ থেকে। পরে গান্ধীর দর্শনে বারবারই অনেকান্ত সত্যের কথাটা ফিরে আসবে। সত্যের অনেক রকম রূপ হয়। আর কস্তুরবার কাছ থেকে শিখেছিলেন। আর তখনই তিনি পরবর্তী জাতীয় আন্দোলনে মেয়েদের ডাক দিয়েছেন, তখনই তিনি মেয়েদের মধ্যেই মাতৃকল্প বুঝতেন। মা কাউকে হিংসা করেন না, মা কাউকে কারোর প্রতি কোনো বিদ্বেষ মার মনে থাকে না, মা সবাইকে ভালোবাসেন। একজন সত্যাগ্রহী সবাইকে ভালোবাসবেন, তার মনে কোনো হিংসা থাকা চলবে না, কোনো বিদ্বেষ থাকা চলবে না, এমনকি শত্রুকেও ভালোবাসতে হবে। এই শর্ত তিনি সত্যাগ্রহীদের উপর চাপাতেন। অর্থাৎ হিংসা, বিদ্বেষ, প্রতিশোধের বিকল্প এক বাইনারি তৈরি করছেন তিনি ক্রমশ, যার মূল থেকে যাচ্ছে মাতৃত্বের এক বিকল্পে। আর কস্তুরবার কাছ থেকে শিখেছিলেন নীরব প্রত্যাখ্যানের ক্ষমতা। তিনি তো মালিক, সুতরাং তিনি যা আদেশ করেন সবই কস্তুরবা মেনে চলেন, পালন করেন। কিন্তু গান্ধী বুঝতে পারেন যে এই আনুগত্যের পেছনে অনেক সময় কোনো সম্মতি থাকে না। কস্তুরবা করছেন বটে, মানছেন না। এই অদ্ভুত সম্মতিবিহীন আনুগত্য গান্ধীকে পীড়িত করত, এবং গান্ধী বুঝতে পারতেন যে এই সম্মতিহীনতা এটা একজন অথরিটির উপর একটা চাপ তৈরি করে, একটা মানসিক চাপ, একটা নৈতিক চাপ তৈরি করে। অসহযোগ শিখলেন, আস্তে আস্তে অসহযোগীর তত্ত্বে পৌঁছলেন। সাউথ আফ্রিকা ইংল্যান্ডে থাকার সময় থরুর কাছ থেকে শিখেছিলেন সিভিল ডিসঅবিডিয়েন্সের তত্ত্ব। কস্তুরবার কাছ থেকে যা শিখলেন সেটাকে এক্সটেন্ড করে নিয়ে গেলেন অসহযোগের তত্ত্ব। আর বাড়ির গৃহিণীরা যখন অসহযোগ করে তখন সেটা কি শক্ত ব্যাপার হয়ে দাঁড়ায়, সেটা সমস্ত পুরুষেরাই জানে, সেটা গান্ধীও বুঝেছিলেন। আর কি শিখলেন কস্তুরবার কাছ থেকে? অনশনের শক্তি। অনশন করেন ধর্মীয় মানুষেরা আত্মশুদ্ধির উপায় হিসেবে, কিন্তু অনশন যে একটা চাপ সৃষ্টির উপায় হতে পারে সেটা কস্তুরবার কাছ থেকে। কস্তুরবা সব করছেন, সব দায়িত্ব পালন করছেন, শুধু কিছু খাচ্ছেন না। কারণ এটা যদি দিনের দিন ঘটতে থাকে তাহলে একটা সময় গৃহকর্তা তার ফনা নামাতে বাধ্য। গান্ধী সেই আবিষ্কার করলেন যে আরে অনশন তো একটা চাপ আদায়ের অস্ত্র হতে পারে।
অর্থাৎ যেটা ছিল একটা সম্পূর্ণ গার্হস্থ মেলি প্র্যাকটিস, সেইটাকে গান্ধী জাতীয় আন্দোলনের একটা প্রধান অস্ত্র রূপে দাঁড় করিয়ে দিলেন। ঘরে বাইরে তিনি মেয়েদের কাছ থেকে শিখেছেন। আর ব্রুট ম্যাসকুলিনিটি অফ ব্রিটিশ পাওয়ারের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছেন এফিমিনেট ভারতকে। কারণ জয়ীরাই তো ম্যাসকুলিন হয়। ব্রিটিশ ম্যাসকুলিনিটির বিরুদ্ধে ইন্ডিয়ান ম্যাসকুলিনিটি তৈরির একটা প্রকল্প চলছিলই। রানা প্রতাপ, শিবাজি, সিরাজউদ্দৌলা, মোহনলাল, ভবানী পাঠক, ঝাঁসি রানী উঠে আসছিলেন ইতিহাসের পাতা থেকে। অর্থাৎ সেই মিলিটারি প্রতিরোধ এবং প্রতি আঘাতের তত্ত্ব তৈরি হচ্ছিল। সশস্ত্র বিপ্লবীদের সংগ্রাম, বিবেকানন্দের বীর্যবান হয়ে ওঠার আহ্বান, এই সমস্তই সেই ম্যাসকুলিনিটি তৈরির অংশ। এর বিপরীতে গান্ধী আনছেন অহিংসা, সহনশীলতা, ক্ষমা, ভালোবাসা, কষ্ট স্বীকারের তত্ত্ব, যা ম্যাসকুলিনিটির পরিবর্তে ফেমিনিটিকে দাঁড় করিয়ে দেয়। মানে থাপ্পড় খেয়ে হজম করাটা তো কোনো পুরুষের লক্ষণ হতে পারে না। আমাকে মারবে আর আমি চুন চুনকার মারুঙ্গা বলতে পারবো না, এটা কোনো পুরুষের শর্ত না। গান্ধী তো তার মূল শর্তই বলতেন অহিংসা। এবং কি বলছেন? woman is the incarnation of ahimsa. Ahimsa means infinite love, which again means infinite capacity for suffering. Who but women, the mother of man, shows this quality in the largest measure. মেয়েরা ছাড়া অহিংসা তত্ত্বকে কেউ বহন করতেই পারবেন না, পুরুষেরা পারবেন না। গান্ধী কি তার ব্যক্তিত্বে নারীত্বের কোনো চিহ্ন বহন করতেন না? প্রবল ব্রহ্মচর্য চর্চা, সেটা কি তার জেন্ডার নির্ধারিত সত্তাকে অতিক্রম করে অ্যাসেক্সুয়াল হয়ে ওঠার একটা চেষ্টা? সেই জন্য কি মেয়েরা তার সান্নিধ্যে অত্যন্ত আশ্বস্ত বোধ করতেন? তার আশ্রমে চিরকাল বিভিন্ন বয়সের মেয়েরা থেকেছেন এবং প্রত্যেকের কাছে গান্ধীর গ্রহণযোগ্যতা ছিল অপরিসীম। তার বসার পিলব ভঙ্গিটি কিন্তু তাকে অন্যান্য পুরুষ নেতৃত্ব থেকে আলাদা করে দিত। কংগ্রেস গ্রাসে মনে করুন, পাশাপাশি ছবিগুলো ভাবুন, নেহেরু এবং সুভাষের চোখ ধাঁধানো গ্ল্যামার, আব্দুল গফর খান এবং সর্দার প্যাটেলের প্রবল শারীরিক উপস্থিতি, মৌলানা আজাদের সরল রিজু পৌরুষ, তার পাশে হাঁটু মুড়ে নিতান্ত পেলব ভঙ্গিতে বসে থাকা গান্ধী একদম অন্যরকম। গান্ধী চরকা কাটার ভিডিওগুলো দেখলে দেখা যায় যে তিনি চরকা কাটছেন অত্যন্ত মসৃণ পেলব একটি ভঙ্গিতে। একজন মা যেভাবে তার সন্তানের খাদ্য নির্ধারণ করেন, সেইভাবে গান্ধী তার আশ্রমিকদের জন্য ডায়েট নির্ধারণ করতেন। আদর্শ ডায়েট কি হবে, এটা গান্ধীর একটা সজীব চর্চার বিষয় ছিল। শুধু তাই নয়, রান্নাঘর কেমন হবে, হাড়ির মাপ কেমন হবে, উনুনের মাপ কেমন হবে, এই সমস্ত বিষয়ে তার যে দৃষ্টি ছিল সেটা একদম গৃহিণী সুলভ। শান্তিনিকেতনে যখন তার ছাত্ররা এসছেন, এসে তারা সকালবেলা নিয়ম অনুযায়ী মাঠের কাজ করতে গেছে, মাঠ কোপাতে গেছে, ফিরে এসে দেখছেন গান্ধী উইথ আ মাদারলি অ্যাফেকশন তাদের সকালবেলা খাওয়ার সাজিয়ে রেখেছেন। নার্সিং গান্ধীর খুব প্রিয় একটি বিষয় চিরকাল, এবং নার্সিং এখনো মেয়েদের পেশা হিসেবে স্বীকৃত। তো বুয়েরের যুদ্ধে যখন তিনি একজন আহত সৈনিককে সেবা করছেন, কি একজন আহত জুলুকে সেবা করছেন, কি ওয়ার্ধা আশ্রমের পাশে যখন তিনি অসুস্থ একজন মানুষকে শুশ্রূষা করছেন, তাকে ভালো করে তুলছেন, তখন কি তার পার্সোনার মধ্যে কোনো মাতৃমূর্তি স্থাপিত হয়ে যাচ্ছে? অমৃতা কাউর বলতেন, বাপু তো আমাদের ওয়াইস ফাদার নন, তিনি আমাদের মা। গান্ধী বলছেন, আই হ্যাভ মেন্টালি বিকাম আ ওম্যান ইন অর্ডার টু স্টিল ইনটু হার হার্ট। মেয়েদের হৃদয়ে প্রবেশ করার জন্য আমি মনে মনে একজন মেয়েই হয়ে গেছি। মনু গান্ধী তার গান্ধী বিষয়ক স্মৃতিচারণের নাম রেখেছিলেন বাপু আমার মা। দক্ষিণ আফ্রিকার দরিদ্রতম মেয়েদের কাছে তিনি সবচেয়ে স্বস্তি বোধ করতেন, এটা বারবার বলেছেন, বেশ গর্ব করে বলতেন যে দক্ষিণ আফ্রিকা এমন একজন মেয়েও নেই যে গান্ধীকে চেনে না। 1921 সাল অসহযোগ আন্দোলনের সময় একটি মুসলমান পরিবারে গিয়ে হাজির হলেন
গৃহকর্ত্রী বোরখা আচ্ছাদিত হয়ে দেখা করতে এলেন। গান্ধী বললেন, ভাইয়ের সামনে বোরখা? নিঃসংকোচে সেই মহিলা তার বোরখা নামিয়ে রাখলেন। গান্ধীর পরিচিতি কোথাও, গান্ধীর উপস্থিতি কোথাও মেয়েদের আশ্বস্ত করত। দুবারই শুধু ব্যতিক্রম করেছিল। একবার তিনি ধপাস করে সরলা দেবী চৌধুরীর প্রেমে পড়ে গেছিলেন, যেটা প্রমাণ করে যে তার অ্যাসেক্সুয়াল হয়ে ওঠা, তার ব্রহ্মচর্য পালনের অতিমানবিক চেষ্টার পেছনেও একজন রক্তমাংসের মানুষই ছিলেন। আর একবার প্রাণপণ চেষ্টায় তিনি মীরাবেনের তার প্রতি অনুরক্ত হয়ে ওঠার চেষ্টাটাকে ঠেকাতে পেরেছিলেন। লুই ফিশার গান্ধীর মধ্যে একজন শিশুকে খুঁজে পেতেন। তো শিশুকেই খুঁজে পান বা মাকেই খুঁজে পান, সেটা তো স্ট্রং ম্যাসকুলিন আর্কিটাইপের বিরুদ্ধে যায়। তার অহিংসা সত্যাগ্রহ আদর্শের পার্সনিফিকেশন দেখতেন মেয়েদের মধ্যে। 1925-এ ইয়াং ইন্ডিয়ায় লিখছেন, মেয়েদের দুর্বল ভাবাটা একটা অপবাদ। শক্তি বলতে যদি নৈতিক শক্তি বোঝায়, তাহলে মেয়েরা অনেক বেশি গুণ শক্তিশালী। মেয়েদের অন্তর্দৃষ্টি খরতল, তাদের আত্মত্যাগের ক্ষমতা অসীম, তাদের সাহসেরও কোনো তুলনা হয় না। আমাদের অস্তিত্বের চিহ্ন যদি অহিংসা হয়, তাহলে ভবিষ্যৎ মেয়েদের। গান্ধী মেয়েদের মধ্যে যে গুণগুলো খুঁজে পাচ্ছেন, জেন্টলনেস, ডেডিকেশন, টলারেন্স, ম্যাটারনাল লাভ, ঠিক এই গুণগুলো তিনি একজন সত্যাগ্রহীর কাছে দাবি করতেন। জেন্টলনেস, ডেডিকেশন, টলারেন্স অ্যান্ড ম্যাটারনাল লাভ। মেয়েদের রাজনীতিতে আহ্বান করছেন এবং একই সঙ্গে রাজনীতির অন্তর্বর্তী ম্যাসকুলিনিটিকে ডিসলোকেট করছেন। উগ্র হিন্দুবাদীরা অভিযোগ করেছিলেন যে গান্ধীর পাল্লায় করে একটা সময়ে মুসলমানদের মানে হিন্দুরা কোনো সময় মেয়েলি হয়ে যাবে এবং মুসলমানরা তো বেধড়ক ঠেঙাই যাবে। ওদিকে গান্ধী কিন্তু পুরুষদের ক্রমাগত অভিযুক্ত করেই চলেছেন, নৈতিকতার মার্জিনে ঠেলছেন তাদের। 1935-এ বলছেন, I blame the men. Men have legislated against them. বলছেন, man has regarded woman as his tool. বলছেন, পুরুষেরা যত অপরাধ করেছে, পুরুষদের তো অপরাধের সীমা পরিসীমা নেই, যত অপরাধ করেছেন, এমন সবচেয়ে জঘন্যতম এবং সবচেয়ে অবমাননাকর হচ্ছে অ্যাবিউজ অফ ওমেন। মেয়েদের অসহায় অবস্থার জন্য পুরুষরাই দায়ী। এটা তাকে মেয়েরাই শিখিয়েছিল। 1918 সাল গুজরাটের ভগিনী সভার একটি সভায় তিনি উপস্থিত। সেখানে তিনি শুনলেন সরলা দেবী চৌধুরানী এবং রামবাই রানাডে তীব্র ভাষায় মেয়েদের অবস্থার জন্য পুরুষদের দায়ী করলেন। সেখানে গান্ধী উপস্থিত। এরপর 1919 পরবর্তী লেখায় এই সুর বারংবার বেজে উঠল। 1936-এ অমৃতা কৌরকে লিখছেন, ম্যান হ্যাজ ডিলাইটেড ইন এনস্লেভিং ইউ। কিন্তু তোমরা যদি একবার তোমাদের সামর্থ্য উপলব্ধি করতে পারো, তোমরা সব দিক দিয়ে পুরুষদের অতিক্রম করে যাবে। বলতেন, মেয়েরা পুরুষদের তুলনায় স্থিতধী, মেয়েরা তাড়াতাড়ি পরিবর্তনের রাস্তা ধরেন না, কিন্তু তারা যখন নতুন কোনো ধারণাকে গ্রহণ করেন, তখন সেটা হৃদয়ের এত অন্তঃস্থল থেকে গ্রহণ করেন, এত ভেতর থেকে গ্রহণ করেন, যে একবার তারা সেই ধারণায় পৌঁছে গেলে তখন তাদের সেই আনশেকেবল ফেথ থেকে নড়ানো যায় না। মেয়েদের আনশেকেবল ফেথ থেকে যে নড়ানো যায় না, সেটা আমরা চিপকো আন্দোলনের সময় দেখেছি। মেয়েরা গাছ ধরে দাঁড়িয়ে গেলেন, এই গাছ কাটতে হলে আমাকে কাটতে হবে। শাহিনবাগের ঠান্ডায় রাস্তায় মেয়েদের বসে থাকতে দেখেছি। ওই আনশেকেবল ফেথ, গান্ধী এটা শিখিয়েছে যে ভারতীয় নরনীদের এই অপরিসীম গুণটি রয়েছে। দক্ষিণ আফ্রিকায় গান্ধী ইন্ডিয়ান ওপিনিয়নের নতুন আইন নিয়ে এদের ক্ষোভের কথা বলছেন। মেয়েরা এটা নিয়ে অত্যন্ত আপত্তি জানাচ্ছেন, তাই বলছেন, সব বলছেন, কিন্তু এটা চাইছেন না যে মেয়েরা এই আন্দোলনে যোগদান করুন, সরাসরি ফ্রন্টলাইনে আসুন চাইছেন না। অথচ কস্তুরবা যখন এলেন, কস্তুরবার টানে যখন মহিলারা এলেন, তখন অবস্থাটা কি দাঁড়ালো সেটা গান্ধী বলি, যে মেয়েরা ওয়ার ফায়ার্ড উইথ দ্য ডিজায়ার টু বি ইন গেওর। জেলে যাওয়ার জন্য মেয়েরা তখন খেপে উঠেছে।
আগুন জ্বলছে মেয়েদের অন্তরে জেলে যাওয়ার জন্য। 1906-07 সাল থেকে শুরু হওয়া আন্দোলনে মেয়েরা এলেন 1913 সালে, এবং এলেন যখন পিঞ্জরা তোড় করে এলেন, খাঁচা ভেঙে বেরিয়ে এলেন। ভারতবর্ষে গান্ধীর আহ্বানে যে আন্দোলনগুলো হয়েছিল সেগুলো প্রত্যেকটির সঙ্গে কিন্তু মেয়েদের অর্থনৈতিক সম্পর্ক জড়িয়েছিল। এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্স বোঝার দরকার হয় না। লবণ সত্যাগ্রহ শুরু হলো মাত্র 70-75 সত্যাগ্রহীকে নিয়ে। 240 মিনিট লম্বা একটি মার্চ 24 দিন ধরে যাবে, কোনো মেয়ে সেই দলে নেই। কিন্তু সেই পদযাত্রা যখন ডান্ডিতে পৌঁছল, তখন বিভিন্ন গ্রাম ঘুরতে ঘুরতে তখন সেই পদযাত্রায় অসংখ্য মানুষ উপস্থিত, এবং তাদের মধ্যে মেয়েরাও রয়েছে। পর্দাবিহীন ভারতীয় রমণী পরপুরুষের সঙ্গে রাস্তায় হেঁটে যাচ্ছেন, এর প্রতীকী মূল্য কিন্তু অপরিসীম। রান্না করা নুন বানাতে ট্যাক্স দিতে না হলে তাদের রান্নাঘরের জন্য 2 পয়সা সাশ্রয় হয়, এইটুকু বোঝার রাজনৈতিক ক্ষমতা মেয়েদের ছিল। এটা কোনো রকেট সায়েন্স নয়। এই আন্দোলনে গান্ধী সামান্য রান্নাঘরের প্রয়োজনীয় সামগ্রীকে জাতীয় সম্পদের মহিমা দিয়ে দিলেন। প্রাকৃতিক সম্পদ যার উপর রাষ্ট্রের কোনো অধিকার থাকতে পারে না। নুনের মূল্য মহিলাদের চেয়ে বেশি কারা বোঝে? তো রান্নাঘর হয়ে গেল দেশ, প্রাইভেট স্পেস হয়ে গেল পাবলিক স্পেস। রান্নাঘরের দাবি নেমে এলো জাতীয় প্রাঙ্গণে। মেয়েরা তো আসবেনি সেই আন্দোলনে। মহিলারা মদের দোকানে পিকেটিং এ প্রচুর পরিমাণে আসতেন, প্রচুর সংখ্যায় আসতেন। খুব স্বাভাবিক, কারণ মদের দোকান তো তাদের সংসার ভাঙত। আজও আমরা দেখি কাগজে মেয়েরা গিয়ে মদের ঠিক ভেঙে দিচ্ছে, কিন্তু সেটা বেআইনি ঠিক। সরকারি মদের দোকানে অবশ্য তারা ভাঙতে আসেন না বা অবরোধ করেন না। কিন্তু গান্ধীর সময় এই সরকারি মদের দোকানে পিকেটিং করা হয়েছিল, কারণ এক তো মদের দোকান মেয়েদের সংসার ভাড়ে, দ্বিতীয়ত সরকারের রেভিনিউ আসে এখান থেকে। এটা আটকে দিলে সরকারের রেভিনিউ মার খাবে। সরকার তো চুপ করে বসে দেখবে না, সত্যি করে রেভিনিউ মার করছে। সুতরাং পুলিশি ব্যবস্থা নেওয়া হলো। 3000 মহিলা গ্রেপ্তার হয়ে গেলেন, সংখ্যাটা 3000। একজন নাতনি, একজন দিদিমা, তার 3 জন নাতনিকে নিয়ে জেলে চলে গেল। মানে এই ব্যাপারটা ভারতীয় জাতীয় আন্দোলনে বারবার ঘটেছে। সাধারণ গৃহস্থ মহিলা রাজনীতির সঙ্গে গতকাল অব্দি কোনো সম্পর্ক ছিল না, কিন্তু একবার যখন পথে নেমেছেন ভয় পাননি। জেলে চলে যেতে হবে এই আশঙ্কাও তাদের থামাতে পারেনি। সেই আনশেকেবল ফেইথ, এই কথা গান্ধী বলছিলেন বারবার। এটা দক্ষিণ আফ্রিকা ঘটেছে, ভারতে ঘটেছে। এ বড় সাধারণ অর্জন নয় ভয়কে জয় করা। রাষ্ট্র যদি ভয়ই না দেখাতে পারে, রাষ্ট্রের হাতে থাকে কি? এরপরে আসে চরকার প্রসঙ্গ। চম্পারণ আন্দোলনের সময় গান্ধী খেয়াল করলেন যে এই গ্রামের মেয়েদের পোশাক ভীষণ নোংরা। তিনি কস্তুরবাকে বললেন, যাও তো ওদের একটু হাইজিন ব্যাপারটা বোঝাও। কস্তুরবা ওদের সঙ্গে কথা বলতে গিয়ে শুনলেন এই মেয়েদের একটা করেই শাড়ি, সেটা কেচে দিলে তারা পরবেন কি? তারা কস্তুরবাকে বললেন, যাও তোমার স্বামীকে গিয়ে বলো তো আমাদের আরেকটা করে সেই ব্যবস্থা করে দিতে। সেই এক নির্মম ভারতবর্ষ, নির্মম সত্য গান্ধীর সামনে উদ্ঘাটিত হলো। গান্ধী ভাবতে শুরু করলেন, আচ্ছা এমন কি করা যায় যাতে গ্রামের মানুষেরা তাদের প্রয়োজনীয় বস্ত্রটুকু গ্রামে উৎপাদন করে নিতে পারেন, নিজের বস্ত্রটুকু নিজেই বানাতে পারেন। এবং এই প্রকল্পেরও সূচনা কিন্তু মেয়েদের হাত দিয়ে এসেছিল। এটাও গান্ধীর মেয়েদের কাছ থেকে শেখা। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যখন বিদেশি বস্ত্র বর্জনের চলছে, তার পাশাপাশি মহিলারা, খুব সম্ভবত সরলা দেবী চৌধুরানীর উদ্যোগে হবে, আমার এক্স্যাক্টলি মনে নেই, বাংলার বিভিন্ন গ্রামে গ্রামে তাঁত স্থাপনের চেষ্টা করছেন, যাতে বিদেশি বস্ত্র বর্জন করে গ্রামীণ বস্ত্র তৈরি করা যায়, মানুষরা নিজেরাই নিজেদের বস্ত্রটুকু উৎপাদন করে নিতে পারেন। দেশীয় বস্ত্র উৎপাদনের প্রকল্প মাথায় রেখে এই তাঁত বাংলার গ্রামে মেয়েরা পৌঁছে দিচ্ছিলেন। 1919 সালে পর থেকে গান্ধী তার চরকা নিয়ে তার তত্ত্ব তৈরি করছেন, তার তত্ত্বকে প্রয়োগ করার চেষ্টা করছেন, এবং 1921 সালে এসে চরকাকে সরাসরি দেশের কাজের সঙ্গে মিলিয়ে দিলেন। তিনি মনে করছেন এই সময় সামাজিক অবস্থা এমন নয় যে মেয়েরা রাস্তায় নেমে এসে
করতে পারে, আন্দোলন করতে পারে। তো সুতরাং বললেন যে দেখো, বিদেশি বস্ত্র বর্জন করতে হবে। সেটা ঘরে বসে করা যায়। বিদেশি বস্ত্র বর্জন করলে কি হবে? ইংল্যান্ডের অর্থনীতি মার খায়। আর তখন কিন্তু আমাদের নিজেদের বস্ত্র নিজেদের তৈরি করে নিতে হবে, সেটাও ঘরে বসেই করা যায়। তো এবং সেটা একটা বিকল্প অর্থনীতির পথ খুলে দিতে পারে। অর্থাৎ তিনি স্বরাজকে পৌঁছে দিলেন একদম মেয়েদের উঠোনে, মেয়েদের ঘরের মধ্যে, ঘরে বসে চরকা বোনো। ওই চরকা বোনোটাই স্বরাজের কাজ। কারণ গান্ধী মনে করছেন যে মেয়েরা এই মুহূর্তে বাইরে আসতে সে পরিস্থিতি নেই, এবং এটা অর্থনীতিকেও সাহায্য করবে। তো অর্থনীতিকে কতটা সাহায্য করেছে একটা তথ্য গান্ধী দিচ্ছেন 1940 সালে, যে 13,451টি গ্রামে খাদি উদ্যোগ 33,86,609 টাকার কাজ দিয়েছে। 609 টাকার কাজ দিয়েছে। এটা যদি 13,500 গ্রামের হিসেব হয়, তাহলে যদি 7 লক্ষ গ্রামে গান্ধীর খাদি উদ্যোগ প্রতিষ্ঠা পেত, সফল হতো, তাহলে অর্থনীতি কি চেহারা হতো সেটা আন্দাজ করা যাচ্ছে। এই প্রকল্পে 19,645 জন হরিজন এবং 57,378 জন মুসলমান উপকৃত হয়েছিল। গান্ধী জিন্নাকে প্রশ্ন করছেন যে জিন্না সাহেব কি মুসলমান মহিলাদের আরো বেশি করে এই প্রকল্পে আসার অনুমতি দেবেন? এই অর্থের সিংহভাগ, স্পিনার্সদের সিংহভাগ ছিল মহিলা। এই অর্থের সিংহভাগ যেহেতু মহিলাদের হাতে, খাদিকে কেন্দ্র রেখে গ্রামীণ শিল্পকে পুনরুজ্জীবনের প্রকল্প যদি সফল হতো, তাহলে সবচেয়ে লাভবান হতেন প্রান্তিক গ্রামীণ মানুষেরা। একটা গ্রামের পক্ষে, তার পক্ষে কনজিউমেবল গুডস সেই গ্রামেই যতটা সম্ভব তৈরি করা, এই প্রকল্প যদি সফল হতো, তাহলে উৎপাদনকারী হিসেবে মেয়েরাও কিছু অর্থের মুখ দেখতেন। গান্ধী বারবার বলতেন ঢেকি ছাটা চাল খাও, ঢেকি ছাটা চাল খাও, কারণ তাতে পুষ্টিগুণ খুব বেশি। কারণ পুষ্টিগুণ খুব বেশি, এবং মিল চাল খাওয়া দরকার কি। এবং পাশাপাশি এটা বলতেন, দেখো হে, তুমি যদি ঢেকি ছাটা চাল খাও, তাহলে ওই যে মেয়েগুলো ঢেকির পার দেয় না, ওদের হাতে দুটো পয়সা যায়। গান্ধী ব্যাখ্যা করছেন একরকম, ওদিকে ঘটনাটা ঘটছে আর একরকম। তিনি ভাবছেন মেয়েদের রাস্তা বেরোনোর পরিস্থিতি নেই, কিন্তু মেয়েরা ভাবছেন আর একরকম। 1921-এর 6 থেকে 13 এপ্রিল কংগ্রেস সত্যাগ্রহ সপ্তাহ পালনের ডাক দিয়েছে। মেয়েরা বিপুল পরিমাণে সেই উপলক্ষে বিপুল পরিমাণে মিটিং করছেন। এমন এক মিটিং এ সরোজিনী নাইডুর উদ্যোগে মেয়েরা একটা সিদ্ধান্ত নিলেন যে তারা তাদের স্বতন্ত্র একটি সংস্থা, একটি প্রতিষ্ঠান তৈরি করবেন, যে প্রতিষ্ঠানটি ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটিগুলোর সঙ্গে তালমিল রেখে কাজ করবে। এবং এই প্রতিষ্ঠানটির নাম দেওয়া হলো রাষ্ট্রীয় স্ত্রী সংঘ, RSS। তো প্রথম RSS তার আগে তৈরি হয়ে, তারপরে তৈরি হবে আসল RSS। যাই হোক, তো এই সংঘের মিটিংয়ে চিত্তরঞ্জনের ভগ্নী উর্মিলা দেবী বললেন মেয়েরা রাস্তায় বেরিয়ে এসো, দেশ তোমাদের আছে। চিত্তরঞ্জনের আহ্বানে কলকাতার রাস্তায় মেয়েরা খাদি বস্ত্র বিক্রি করতে শুরু করলেন। পুলিশ এলো, গ্রেপ্তার হয়ে গেলেন চিত্তরঞ্জনের স্ত্রী বাসন্তী দেবী, ভগিনী উর্মিলা দেবী, ভাইঝি সুনীতি দেবী। তার চেয়ে চমকপ্রদ ঘটনা হলো যে এবার হাজার হাজার মানুষ এসে পুলিশকে অবরোধ করে সেই মেয়েদের ছাড়িয়ে নিয়ে চলে গেল। গান্ধী চমৎকৃত হলেন। ইয়াং ইন্ডিয়া লিখলেন গোটা ভারতবর্ষের মেয়েরা কলকাতার মেয়েদের উদাহরণ অনুসরণ করে। ঠিক এর 1 মাস আগে বম্বেতে প্রায় 1000 খানেক মহিলা রাস্তায় নেমে বিক্ষোভ জানিয়েছেন প্রিন্স অফ ওয়েলসের বম্বেতে পদার্পণ উপলক্ষে। গান্ধী আশা প্রকাশ করছেন, henceforth the women of India should have as much share in winning Swaraj as men. I hope the women of India will take up this challenge and organize themselves. 1925 পরবর্তী সময়ে গান্ধী মেয়েদের নিয়ে লাগাতার লিখে যাচ্ছেন, এবং তার ফল এটাই হয়েছিল যে 1930 সালে তিনি যখন লবণ সত্যাগ্রহের ডাক দিয়েছেন, তখন
বিপুল পরিমাণে মেয়েরা চলে এসেছেন আন্দোলনে। গান্ধী এতটা চান, গান্ধী চাইছিলেন মেয়েরা পিকেটিং করুক, মেয়েরা ওই মদের দোকানে পিকেটিং করুক, বিদেশি বস্ত্র বর্জন এই সমস্ত করুক, চরকা কাটুক, সরাসরি আন্দোলনে না আসাই ভালো। তার যে সত্যাগ্রহীদের দলটি পদযাত্রা করেছিল তাতে কোনো মেয়ে ছিল না। কোনো মেয়ে কেন নেননি তার একটাও কারণ অবশ্যই গান্ধী বলতেন যে ব্রিটিশ পুলিশেরা, ব্রিটিশ সরকার ব্যঙ্গ করবে, কে দেখো এরা মেয়েদের ঢাল করে রেখে আন্দোলনে আসে। তো সেটা একটা কারণ। দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি মনে করতেন যে এই আন্দোলন সুনিশ্চিতভাবে পুলিশ অ্যাট্রসিটিজ এর মুখে পড়বে, সুতরাং মেয়েদের এর মধ্যে না থাকাই ভালো। কিন্তু মেয়েরা তখন অনড়। পেটি, তারপরে সরোজিনী নাইডু, এরা গাড়িতে করে সোজাসুজি গান্ধীতে গিয়ে হাজির। এবং মেয়েদের চাপে এবার গান্ধী রাজি হলেন এই আন্দোলনে মেয়েদের অংশগ্রহণের সম্মতি দিতে। 6 এপ্রিল 1930 গান্ধী ডান্ডি সমুদ্রে লবণ অমান্য করছেন, লবণ আইন ভাঙছেন। বম্বেতে চৌপট্টিতে কমলা দেবী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে হাজার হাজার মহিলা নেমে এসছেন সি বিচে, তারা নুন তৈরি করবেন। এবং পুলিশ এলো, লাঠি চালালো, কমলা দেবী চট্টোপাধ্যায় নিজে আহত হলেন, মেয়েদের ঠেকানো গেল। তারা নুন তৈরি করলেন, নুন প্যাকেটে করে বম্বের রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে নুন বিক্রি করছেন। তারা বলছেন সল্ট অফ ফ্রিডম, কে কিনবে, এসো কেন। কমলা দেবী চট্টোপাধ্যায় এক কাণ্ড করলেন, তিনি এক প্যাকেট নুন নিয়ে সোজা চলে গেলেন হাইকোর্টে। সেখানে জজ সাহেবের এজলাসে হাজির হয়ে বললেন যে স্যার আপনি কি এই সল্ট অফ ফ্রিডম কিনবেন? তো এই সরোজিনী নাইডু, কমলা দেবী চট্টোপাধ্যায়, কমলা নেহেরু এদের নেতৃত্বে একটার পর একটা লবণ গোলায়, সরোজিনী নাইডুর নেতৃত্বে লবণ গোলায় অবরোধ হয়েছে, পুলিশে আক্রমণ নেমে এসেছে এবং গোটা ভারতবর্ষ জুড়ে 17,000 মহিলা গ্রেপ্তার হয়ে গেছে। সেই যে প্রস্তুতি শুরু করেছিল 1913-তে 4 জন মহিলা, সেই সংখ্যা আজকে জমেছে 17। গান্ধী বলতেন সত্যাগ্রহের ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করতেন, মিনিমাম ইজ ম্যাক্সিমাম ইন সত্যাগ্রহ। 4 জন দিয়ে যেটা শুরু হয়েছিল আজ 17,000 হয়ে গেছে। জাতীয় কংগ্রেস 26শে জানুয়ারি 1931 সালে রেজলিউশন অফ রিমেম্বারেন্সে মহিলাদের এই সংগ্রামী ভূমিকাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করলেন। রাজনৈতিক প্র্যাকটিসে সাম্রাজ্যবাদী শক্তিকে আধুনিক সভ্যতার এক্সটেনশন হিসেবে দাঁড় করিয়ে গান্ধী তার উল্টো দিকে দাঁড় করিয়ে দিলেন ইন্ডিয়ান ট্রেডিশনালিটি, যার মূর্তায়ন করলো মেয়েদের মধ্যে দিয়ে। ম্যাসকুলিনিটির প্রচলিত সিগনিফায়ার impenetrability, control, emotion. Femininity প্রচলিত signifier vulnerability, passivity, emotion. এই ফেমিনিন সিগনিফায়ারের প্রত্যেকটি ভেতরে গান্ধী একটি অন্তর্লীন শক্তি খুঁজে পেতেন। সীতা তার খুব প্রিয় রেফারেন্স পয়েন্ট, খুব কোমল, নরম, ভালনারেবল, কিন্তু এক কথায় তিনি রাজ ঐশ্বর্য, রাজসভা ত্যাগ করে, রাজপুরী ত্যাগ করে স্বামীর সঙ্গে বনে চলে যেতে পারেন। আবার সেই স্বামীকে তিনি যখন শেষ নাটা বলেন, তখন সেই পরম শক্তিমান রাজা রামের ক্ষমতা হয় না সেই নাকে হ্যাঁ। আর এক পরম শক্তিশালী রাজা রাবণ সীতার নাকে হ্যাঁ করাতে পারেন। ভালনারেবিলিটির ভেতরে এতটাই শক্তি ছিল। এবং এবার গান্ধী যেটা বলছেন হরিজন পত্রিকায় 1935 সালে 36 সালের মে মাসে, প্রভোকেটিভ ল্যাঙ্গুয়েজ দেখুন, বলছেন I hold that the right education in this country is to teach women the art of saying no. মেয়েদের শেখাতে হবে, না বলাটা শেখাতে হবে, না বলতে শেখো, even to her husband. যদি প্রয়োজন হয় স্বামীকেও না বলবে। সীতা বলেছে, এবং না বলেছিলেন যখন সেটা হ্যাঁ। গান্ধীর অসহযোগ আন্দোলন তো তাই, সরকারের সামনাসামনি দাঁড়িয়ে রাষ্ট্রের মুখের উপরে একটা সপাটে না বলা। তার অত্যন্ত প্রিয় একটি চরিত্র ছিলেন মীরাবাই। নিজের বিশ্বাসে স্থির থাকার জন্য মীরাবাইকে সব ছাড়তে হয়েছে, রাজ ঐশ্বর্য, রাজ পরিবার, স্বামী, সংসার সব। কেন ছিলেন? কারণ তিনি তার নিজের বিশ্বাসটিকে ছাড়তে পারেননি। আনশেকেবল ফেইথ, মনে আছে গান্ধী বলেছিলেন
আনশেকেবল ফেথকে সম্বল করে মীরা রাজসভা ছেড়ে কারণ তার স্বামী তার বিশ্বাসকে শেয়ার করেন। তো গান্ধী বলছেন the women have the right to even question their husband's authority. মেয়েরা তাদের স্বামীর অথরিটিকে প্রশ্ন করতে পারে if he doesn't let her take the স্বদেশী vow. যদি মেয়েদের স্বদেশী ব্রত পালনের পথে স্বামীরা বাধা হয়ে দাঁড়ান, তাহলে মেয়েদের অধিকার রয়েছে স্বামীর সেই কর্তৃত্বকে প্রশ্ন করা। সূর্য একদিকে গান্ধী বিবাহকে স্যাক্রামেন্ট বলছেন, ন্যাচারাল থিং ইন লাইফ বলছেন, অথচ যে ভাষায় মেয়েদের আহ্বান করছেন তাতে মেয়েরা সাড়া দিলে পরিবার নামক প্রতিষ্ঠানটি ধসে যাবে। 1925 বলছেন when women freed from men's snares rises to the full height and শব্দগুলো খেয়াল করবেন and rebels against man's legislation and institutions designed by him. rebels মেয়েরা যদি বিদ্রোহ করে পুরুষদের তৈরি আইন এবং পুরুষদের তৈরি প্রতিষ্ঠানের বিরুদ্ধে, her rebellion no doubt non-violent will be none the less effective. সেই বিদ্রোহ কিছু কম এফেক্টিভ হবে না। গান্ধীকে একদিকে মেয়েদের আদর্শ অবস্থান হিসেবে গৃহভবনকে নির্ধারিত করছেন, মেয়েদের কাজ করতে বাইরে যাওয়া দরকার নেই বলছেন, অথচ অসহযোগ আন্দোলনে মেয়েরা বাইরে আসার ফলে যখন সামাজিক সমালোচনা উঠছে তখন তার বিরুদ্ধে তার কলম ধরছে। সমালোচনা উঠলো যে মেয়েরা যদি পুরুষদের সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে তাহলে পুরুষেরা প্রলুব্ধ হয়ে উঠবে এবং তাতে মেয়েদেরই লোকসান, মানে মেয়েদেরই ক্ষতি হবে। পুরুষদের লালসা যদি বৃদ্ধি পায় হঠাৎ করে মেয়েদের কাছাকাছি থেকে। গান্ধী লিখলেন, ওহে মেয়েদের পাশে থেকে ইংল্যান্ডে দীর্ঘদিন ধরে মেয়ে পুরুষেরা একসঙ্গে কাজ করছে, কোনো সমস্যা হয়নি। আর মেয়েদের পাশে দাঁড়িয়ে লালসা বৃদ্ধি যদি পুরুষদের হয় সেটা পুরুষদের সমস্যা, পুরুষরা নিজেদের সংশোধন করে নি। আর মেয়েদের উপরে যদি আক্রমণ হয় মেয়েরা দাঁতে নখে লড়ে যাবে, বুঝে নেবে। এই প্রতিরোধ মেয়েরা ভয়ঙ্কর ভাবে করেছিল 1942-এ। 1942 নিয়ে একটা আলাদা অধ্যায় হতে পারে। তখন তো আরো লড়াই, কংগ্রেসের নেতৃত্ব পুরোটা জেলে চলে গেছেন, স্থানীয় স্তরেও পুরুষেরা কাজ করতে পারছেন না, কংগ্রেস কর্মীরা কাজ করতে পারছেন না, পুলিশের অত্যাচার প্রবল, পুলিশ ঘরে ঢুকে যাচ্ছে, ঘরে ঢুকে মেয়েদের উপর অত্যাচার করছে। সেই অবস্থায় মেয়েরা রাস্তায় নেমে এলেন এবং সে এক প্লাবন, জনপ্লাবন। একটা কথা যদি, একটা বাক্যে যদি সারি, মাতঙ্গিনী হাজরা যে মিছিলটা নিয়ে থানা অবরোধ করতে আসছিলেন তাতে 6000 মানুষ ছিল। একজন মেয়ে মহিলার বৃদ্ধার নেতৃত্বে 6000 মানুষ আসছিলেন থানা অবরোধ করতে। এই ভূমিকা ছিল মেয়েদের 42, সেটা একটা উদাহরণ মাত্র, এবং কয়েক হাজার উদাহরণ ইতিহাসে আছে। মেয়েদের সংসারের কাজে মন দিতে বলছেন, অথচ সীতা, দ্রৌপদী, মীরাবাই এই সমস্ত মেয়েদের উদাহরণ আছে। এরা তো কেউ সংসারী মহিলা নন, এরা হয় সংসার পাননি, বনবাসে ছিলেন, অথবা সংসার পেয়েও ত্যাগ করে দিয়ে চলে গেছেন। এই অসংসারী মহিলাদের কেন যে সংসারী মেয়েদের আদর্শ হিসেবে সামনে আনতেন, গান্ধীর এই এনিগমার ব্যাখ্যা কে করবে? একদিকে মেয়েদের জন্য সেভারেট স্ফিয়ার নির্ধারণ করছেন, বিবাহকে মেয়েদের আদর্শ স্থান হিসেবে নির্ধারণ করছেন, বলছেন মেয়েদের জন্য প্রচলিত শিক্ষা ব্যবস্থা মেয়েদের গৃহিণী করে তুলুক, এটাই মেয়েদের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হওয়া উচিত। 1918 সালে গুজরাটের ভগিনী সভায় বলছেন যে মেয়েদের প্রয়োজন এমন শিক্ষা যা তাদের নিজেদের অবস্থা সম্পর্কে সচেতন করবে। 1918 সালে দাঁড়িয়ে ভারতবর্ষে এই কথাটা বলা খুব শক্ত। তখনও ভারতবর্ষে মেয়েদের স্বতন্ত্র যে সংস্থা, অর্গানাইজেশন গুলো ছিল সেগুলো পরিপূর্ণ রূপ তখনও পায়নি। তখন বলছেন মেয়েদের এমন শিক্ষা, এমন শিক্ষা প্রয়োজন যা তাদের নিজেদের অবস্থা সম্পর্কে সচেতন করবে, মেয়েদের নেতৃত্ব উঠে আসবে মেয়েদের মধ্যে থেকে, এবং মেয়েরা তাদের অধিকারের জন্য লড়তে শিখবেন। মেয়েদের নিজস্ব অধিকার বলে একটা ব্যাপার আছে যেটা জাতীয়তাবাদী আন্দোলনের ফ্রেমে সবসময় ধরা নাও পড়তে পারে। এর বাইরে, এর অতিরিক্ত
একটা লড়াই মেয়েদের লড়তে হতে পারে, মেয়েদের দাবি এই ফ্রেম নাও আটতে পারে, সেই দাবিটা মেয়েদের তুলতে হবে, সেই দাবিটা মেয়েদের আইডেন্টিফাই করতে হবে, তার জন্য তার সংগঠিত হতে হবে। আমরা আগেই বলছেন মেয়েদের অর্গানাইজেশন তৈরি করতে হবে 1921-22 সালে বলছেন। এইভাবে গান্ধী মেয়েদের আহ্বান জানিয়েছেন, তাদের জন্য সক্রিয় রাজনীতিতে প্রবেশের পরিস্থিতি তৈরি করেছেন। আবার তার দ্বিধাগ্রস্ততার মুহূর্তে মেয়েরাই তাকে টেনে নিয়ে গেছেন। 1913 চাইছেন না মেয়েরা রাস্তায় আসুক, মেয়েরা রাস্তায় চলে এলেন, জেলে চলে গেলেন। 1921 সালে মনে করছেন পরিস্থিতি মেয়েদের সক্রিয় আন্দোলনে অংশগ্রহণের উপযোগী নয়, মেয়েরা রাস্তায় চলে এলেন। লবণ সত্যাগ্রহের সময় মনে করছেন পরিস্থিতি মেয়েদের আন্দোলনে আসার অনুকূল নয়, মেয়েরা আন্দোলনে চলে এলেন। 17,000 মেয়ে গ্রেপ্তার হয়ে গেলেন এই লবণ সত্যাগ্রহে অংশগ্রহণ করে। মেয়েরাও গান্ধীকে অনেকটা বানিয়েছিলেন। অহিংসা, অক্রোধ, না বলার জন্য ত্যাগ স্বীকার করা, সত্যের অনুধাবন, বারংবার এই আয়ুধগুলি ব্যবহার করে রাষ্ট্রশক্তিকে বিপর্যস্ত করে তুলে গান্ধী বললেন এই সমস্ত অস্ত্র মেয়েদের কাছ থেকে পাওয়া। এই জন্য দুর্গার ইনভার্সন, দুর্গাকে পুরুষ দেবতারা সাজিয়ে দিয়েছিলেন অস্ত্র দিয়ে, এরপর মেয়েরা তাদের অস্ত্র দিয়ে সাজিয়ে দিলেন ভারতের জাতীয় আন্দোলনের পুরোধা পুরুষকে এবং তার সহযোদ্ধাদের। মেয়েরা সাজিয়ে দিলেন তাদের অস্ত্র দিয়ে। 1903 সালে ইংল্যান্ডের মেয়েদের ভোটাধিকারের দাবিতে লড়ে যাওয়া দেখে গান্ধী বলেছিলেন, when women are manly, can men be effeminate? When women are manly, can men be effeminate? অথচ সারাদিন বন্ধুরা ঠিক এই কাজটাই করে গেলেন। ভারতের জাতীয় আন্দোলনের এক বৃহৎ অংশকে তিনি এফিমিনেট করে দিয়ে চলে গেলেন। গান্ধীর এই এনিগমার ব্যাখ্যা কে দেবেন? আজকে এই পর্যন্তই শেষ করি। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। শ্যামল, আচ্ছা, হ্যাঁ, সুবিরদাকে ধন্যবাদ। দীর্ঘ এবং একটা বক্তব্য তিনি রাখলেন। এখন যারা উপস্থিত রয়েছেন তাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে একটু বলতে পারেন, অথবা চ্যাট বক্সে লিখেও দিতে পারেন। এক এক করে যদি বলেন। বুলাদি বলবে? বুলাদি, তোমার ফোনটা বলার আগে তোমাকে আনমিউট করতে হবে, তোমার মাইক্রোফোনটাকে আনমিউট করতে হবে। মাইক্রোফোনটা দেখো কাটা দেওয়া আছে, তলায় দেখো। উনি যদি না পারেন, যিনি হোস্ট তিনিও কিন্তু ওটা করে দিতে পারেন, আনমিউটটা। রোদ্দুর, গুলাবি ওটাকে আনমিউট করে দাও। শ্যামল, হ্যাঁ, যিনি হোস্ট তিনিও কিন্তু করে দিতে পারেন। জানি না। রোদ্দুর, যিনি হোস্ট তিনিও কিন্তু করে দিতে পারেন আনমিউট বা ভিডিও অন করে দেওয়া। আচ্ছা, বুলাদি লেফট করে গেছেন। আচ্ছা, কোনো কারণে বিয়ে হয়েছে। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা মহারাষ্ট্র থেকে শুনলাম এতক্ষণ সুবিদ্যার আলোচনা। থ্যাংক ইউ। আর এখানে কি মহারাষ্ট্রিয়ান আছেন? তিনি, তার কিছু প্রশ্ন আছে, তিনি কি ইংরেজিতে করতে পারেন প্রশ্নটা? তিনি বাংলা বুঝতে পারেন বাট বলতে পারেন না। হ্যাঁ, করুন না। হ্যাঁ, you can speak. He is Professor S.D. Jadhav from Bhor, Maharashtra, Pune city. If you have any question, you can ask. Thank you, Sugita. Thank you. You're welcome. Thank you. Yeah. I listened to your speech just now. It was excellent.
and you have almost covered many of the Gandhian thoughts, Gandhian attitude towards life, and uh, his contribution towards making women empowered. So it was very nice. It was very nice to hear from your side. Thank you. I'm thankful and very fortunate to have heard your speech. Thank you very much. Huh? Welcome. Welcome. Yeah. Thank you. Samal. হ্যাঁ, অলোকদা রয়েছে তো? অলোকদা আছেন? অলোকদা, স্যার স্যার যদি কিছু বলেন স্যার। স্যার একটু যদি কিছু বলেন, আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। এই অলোক আছে তো নাকি? না, অলোক থাকার কথা তো। হ্যাঁ আছে আছে আছে। অলোক ছিল তো। আচ্ছা আমি একটু বলি। হ্যাঁ বলুন বলুন। আমার নাম প্রদ্যুম্ন, আমি সুবীরের ছোটবেলার বন্ধু, সারা জীবন আমরা একসঙ্গে বড় হয়েছি। হ্যাঁ, তা সুবীর ও আজকে যা বললো আর কি, হ্যাঁ, খুব খুব প্যাশনেটলি, খুব খুব প্যাশন ছাড়া এই জায়গাগুলো ধরা অসম্ভব। আমরা গান্ধী পড়েছি সাবজেক্টের পার্ট হিসেবে, কিন্তু এত কাণ্ড ও এত গভীরে গেছে, বিশেষ করে সাউথ আফ্রিকায় যে মেয়েদের নিয়ে গান্ধীর যা যা ক্রিয়াকলাপ, এত কাণ্ড আমি জানতাম না। হ্যাঁ, আমি সুবীরকে প্রথমেই বলবো, তুই এই পুরো ব্যাপারটা নিয়ে একটা বই আকারে তুই বার কর। হ্যাঁ, এই পুরোটা তুই অনেকদিন ধরে এই চটগুলো করছিস, পুরোটা নিয়ে একটা তুই বই লেখ। হ্যাঁ, সমস্ত কিছু নিয়ে, এটা তো খুব বড় বিষয় এবং এত তার নুয়ান্সেস, আরে বাপরে বাপ, আমি তো অবাক হয়ে গেছি। আমি প্রথমে একটা মজার কথা বলি। এই যে ফেমিনাইন প্রসঙ্গটা এলো, সুবীর নিয়ে এলো, যে গান্ধী নিজেকে নারী হিসেবে নিয়ে আসছেন। হ্যাঁ, ওই যে ব্রিটিশদের যে ম্যাসকুলিনিটির বিরুদ্ধে। আমার শালা দীর্ঘদিন আহমেদাবাদে ছিল, ও এই দিন 10 আগে আমাকে বললো যে আহমেদাবাদের বাপু হচ্ছে একটা গালাগালি গুজরাটি, যে সফট, সংবেদনশীল এবং পরোপকারী, মানে সে হচ্ছে বাপু, এটা একটা গালাগালি। বরং ওদের কাছে সম্মানের বিষয় হচ্ছে প্যাটেল, প্যাটেলের মতন হবার চেষ্টা কর, স্ট্রংলি আর কি, স্ট্রং একজন। এই গেল। আর একটা হচ্ছে, আমি প্রথম দিকে যিনি শুরু করেছিলেন তিনি বলেছিলেন যে গান্ধী আড়ালে, গান্ধী আড়ালে নেই, কিন্তু এই শাহিনবাগ বা পাক সার্কাসের আগেও ভারতবর্ষের রক্তে গান্ধী আছে। নাইপাল, হ্যাঁ, তিনি একটা কমেন্ট করেছিলেন যে ভারতবর্ষের প্রত্যেকেই হচ্ছে গান্ধীবাদী, তিনি চান বা না চান। সে কমিউনিস্ট, সে নকশাল, সে কংগ্রেসি, প্রতিরোধী, যাই হোক না কেন, তার রক্তে কিন্তু গান্ধীবাদ আছে। সে হয়তো জানেও না, কারণ গান্ধীর যাবতীয় অভিজ্ঞতা কিন্তু ভারত থেকে নেওয়া, ভারতের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে নেওয়া। এবং সেইখানে ইদানিং কালে আমরা যতগুলো, যাকে আমরা আমাদের বিষয়ে যাকে বলা হয় নিউ সোশ্যাল মুভমেন্টস, পুরোনো ধাঁচের যে মুভমেন্ট গুলো এখন আর নেই, ডেটেড হয়ে গেছে, দিনকাল পাল্টেছে। পরিবেশ আন্দোলন থেকে শুরু করে মানবাধিকার আন্দোলন, সারা ভারতবর্ষে যেখানে যেখানে হয়, তারা যে পথটা বেছে নেয় সেই পথটা কিন্তু গান্ধীয়ান। তারা কিন্তু গান্ধীকেও পড়েনি, কিন্তু তারা রক্তে আছে। গান্ধী পড়ে ঝাঁপিয়ে পড়লো সেরকম নয় কিন্তু। হ্যাঁ, মাসেতুনের ওই যে গেরিলা ওয়ারফেয়ার পড়ে তারা যুদ্ধে গেল, সেরকম নয় কিন্তু। তারা এমনি গান্ধীয়ান, তারা এখন প্রতিরোধ করে, সেটা তার ভেতর থেকেই আছে। গান্ধী এই জায়গাগুলো ধরেছিলেন, এই আর কি। আর ওই সাউথ আফ্রিকার যে অভিজ্ঞতাগুলো সুবীর বললো, এইটা নিয়ে একটা নাটকের কথা মনে পড়ছে। সুবীর বোধহয় বাদল বাবুর নাটক সাদা কালো দেখেছিলি সুবীর? সুবীর, সাদা কালো মনে আছে? হ্যাঁ, বাদল বাবুর একদম ওই একই, মানে উনি খুব রিসেন্ট ঘটনা নিয়ে করলেন নাটকটা, কিন্তু ওই গান্ধীর সময় যা ছিল তাই কিন্তু ছিল, যতদিন সাহেবরা ছিল, সেই নিয়ে ওই নাটক। এই আর আমি রুবিকে আবার বলবো, তুই আবার এই
এই ব্যাপারটা পুরোটা একটা জায়গায় নিয়ে এসে বই হিসেবে তুই পার কর, থ্যাংক ইউ। এই আর কি। আচ্ছা, ঠিক আছে, শোনা যাচ্ছে? অলোকদা, হ্যাঁ শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসলে সুবীর অনেক তন্নিষ্ঠ পাঠক গান্ধীর এখন আমাদের চেয়ে। সুবীর সঙ্গে কথা হয়েছিল যে পরে কথা বলবো এই নিয়ে, এখন নয় আর কি। তো বলছি মিটিং অসাধারণ বলেছে। সবচেয়ে ভালো লেগেছে যেটা প্রদ্যুম্ন বললো যে এই যে ম্যাসকিউলিন এগেইনস্টে ফেমিনাইনকে দাঁড় করানো, এবং এন্টায়ার এই সোল ফোর্স, গান্ধীর যে সোল ফোর্স, সার্জারি অফ দ্য সোল, এই কনসেপ্টটার সঙ্গে নারীত্বকে জুড়ে দেওয়া, এটা দারুণ। আমার কাছে বেশ অসাধারণ লাগলো আর কি। একটা কথা শুধু বলে, একটা ওই সুবীর ওই তুইবাইকে বা সাউথ আফ্রিকার বাড়ি থেকে বার করে দেওয়ার প্রশ্ন যতদূর মনে পড়ছে, এটাও বোধহয় গান্ধীর দুটো হাই মরাল ভ্যালুর কনফ্লিক্ট থেকে। একটা বোধহয় গান্ধী যাতে হরিজন বলতেন, দলিত, ঠিক আছে, সেই দলিত শ্রেণীর প্রচুর মানুষ গান্ধীর বাড়িতে আসতো সাউথ আফ্রিকা, এবং তাদের বাসন কোষণে বোধহয় হাত দিতে চাইতেন না। আমি জানি না, মানে এই বার করে দেওয়ার ব্যাপারটা যায় না, কিন্তু বাসন কোষণে হাত দিতে চাইতেন না কস্তুরবাই, এবং সেটা নিয়ে গান্ধীর সঙ্গে চূড়ান্ত কনফ্লিক্ট হয়। এবং গান্ধী তখন বলেন যে আমার এই যে অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই, এটা এই প্রিন্সিপালটা ইনভায়োলেবল, এটাকে আমি লঙ্ঘন করতে পারবো না, তার জন্য তোমার সঙ্গে আমার ছাড়াছাড়ি হলেও হতে পারে, এরকম ব্যাপার। তো আমি এক্স্যাক্টলি মানে বার করে দেওয়ার ব্যাপারটা জানি না কি ইনসিডেন্ট নিয়ে বার করে দিতে বলছিল, কিন্তু ওর সঙ্গে লড়াই একটা বড় কনফ্লিক্টের জায়গা ছিল। এটা অবশ্যই গান্ধীর অথরিটেরিয়ান অ্যাটিটিউড প্রথম দিকে ছিল, যেটা সুবীর উল্লেখ করেছে। আর যেটা প্রদ্যুম্ন বললো যে, সেটাও আমি আবার মেলাচ্ছি, যে গান্ধী তো ভারতের জনমানুষে আছে, এবং শুধু ভারতের না, যেটা বললো ইদানিংকালে এনভায়রনমেন্টাল মুভমেন্ট, ক্লাইমেটিক মুভমেন্ট, সমস্ত ক্লাইমেট অ্যাক্টিভিস্টদের মধ্যে গান্ধী আছে। এবং বিশ্বের যেখানে যেখানে শান্তিপূর্ণ লড়াই হয়, আশিস নন্দী এক জায়গায় বলছেন বিশ্বের কত ধরনের গান্ধী হয়, একটা গান্ধী মানে হু ইজ নট রেড, ঠিক আছে, কিন্তু বাট মেনশন, বিশ্বের যেখানে যেখানে শান্তিপূর্ণ লড়াই হয় কর্তৃত্বের বিরুদ্ধে, সেখানেই গান্ধীর নাম আসে। যেমন মায়ানমারের যে নেত্রী, যে এখন জেলে আছেন, একসময় শাসন ক্ষমতায় ছিলেন, দীর্ঘ লড়াইয়ের পর নোবেল প্রাইজটা যে পেয়েছিলেন, এখন আবার জেলে রয়েছেন, তাকে বলা হয় ওখানকার গান্ধী। আমি দেখলাম পশ্চিমী মিডিয়া, পশ্চিমী প্রেস, আমার অনেকগুলো আর্টিকেল হাতে এলো, গ্রেটা থানবার্গ এখন বলছে লিটল গান্ধী। ভাই মজার, গ্রেটা থানবার্গকে বলছে লিটল গান্ধী। আচ্ছা, তো এটা ভারি ইন্টারেস্টিং আমার লাগলো, যে যেখানে যেখানে লড়াই হয়, শুধু সুন্দরলাল বহুগুণা নয়, মানে বোধহয় যেখানে যেখানে লড়াই হয়, কিংবা আমাদের এখানে যন্ত্র মন্ত্রে করাপশনের বিরুদ্ধে লড়াই করা যে নেতা, নাম ভুললাম, যার কাঁধে ভর করে বিজেপি অনেকটাই পাওয়ারে এলো, তাকেও গান্ধী বলা হয়, ঠিক আছে। তো এখন তো যে কোনো লোক এই নন ভায়োলেন্ট পাথ নিয়ে তাকে গান্ধী বলা হয়, এবং ভারী মজা, তাদের প্রত্যেককে বলা হয়। তো গান্ধীর সঙ্গে ত্যাগের ধারণা জড়িয়ে, এবং এটা ভারী মজার, গান্ধী এক জায়গায় বলছেন মহিলাদের সঙ্গে ত্যাগের ধারণা জড়িয়ে আছে। তো গান্ধী এই চমৎকার করে দীপেশ চক্রবর্তী একটা কথায় বলছেন যে, এত লোক জানে যে গান্ধী টুপি পরাটা এটা ভেক একটা, তো তাও এখনো গান্ধী টুপি পরে কেন নেতারা? তো বলছেন আসলে যতদিন পর্যন্ত গান্ধী টুপি পরবে, ততদিন পর্যন্ত বোঝা যাবে জনমানুষে গ্লোবাল ক্যাপিটালের সঙ্গে ভারতের যুক্ত হওয়ার ব্যাপারে একটা অনীহা আছে, গ্রিডি ক্যাপিটালের এগেইনস্টে একটা অনীহা আছে, এবং নেতারা এটা জানেন যে গান্ধীর একটা গ্রহণযোগ্যতা জনমানুষে আছে, সেই জন্যই গান্ধী টুপি পরা। আমি বলবো না, শুধু আসলে যেটা বললেন উনি, যে গান্ধীকে এখন চোখে পড়েন, তার উত্তরে প্রদ্যুম্ন বললো জনমানুষে কেমন গান্ধী আছে। এই আর একটা কথা বলি, বলো। হ্যাঁ, কথা হয়েছিল যে পোল্যান্ডে যখন কমিউনিস্টদের বিরুদ্ধে লড়াই করছে,
হ্যাঁ, বন্দরে লেচ ওয়ালেসাকে বলেছিল গান্ধী। ওয়ালেসকে তো বলা হতো যে আমাদের গান্ধী, মানে পুলিশ গান্ধী আর কি। তো হ্যাঁ, এবং তার সামনে কিন্তু কমিউনিস্ট পার্টি পুরো অসহায়, একদম অসহায় একদম ভেঙে পড়লো, তাসের ঘরের মতো প্রায় ভেঙে পড়লো লড়াই। একদম। এখন গান্ধী চান বা না চান, গান্ধী কিন্তু পুরোপুরি হাইজ্যাক্ট। গান্ধী চান বা না চান একদম হাইজ্যাক্ট হয়ে গেছে। এবং এটা গান্ধীর পাওয়ার, গান্ধী দর্শনের ইনহেন্ট পাওয়ার, আন্দোলন পদ্ধতি ও দর্শনের ইনহেন্ট। সুবীর অসাধারণ বক্তব্য রেখেছে। হ্যাঁ, আমি সুবীর এটা তো বই হিসেবে লিখুক, বিউটিফুল, তো বার করুক, কাজলদাকে দিয়ে ওটা আমরা বার করাবো। সিরিয়াসলি বলছি আমি, না না একদম একদম সিরিয়াসলি, মানে এত কাণ্ড তো আমি তো জানি না। সাউথ গান্ধী পড়ালাম। সাউথ আফ্রিকাকে বলা হয় ওর স্টেজ রিহার্সাল ভারতে। সাউথ আফ্রিকার স্টেজ রিহার্সালে অনেক থেকে কিছুই জানতাম না আমরা, সেটা অনেকটা থেকে জানা গেল এত কাণ্ড। হ্যাঁ, আর কেউ কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, বলুন। হ্যালো, আমি কিছু বলতে চাই। হ্যালো, আমি কি একটু আচ্ছা, আগে বলুন, ওই আপনি বলুন, অতসিদি বলে নিন। থেকে পরে বলবেন। সেটা হলো যে বক্তার জিনিসটা খুবই ভালো লেগেছে। তো পরবর্তীকালে আমার একটা অনুরোধ রইল শ্যামল বাবুর কাছে, রবীন্দ্রনাথ এবং মহাত্মাজির সম্পর্ক, তাদের ইকুয়েশন নিয়ে যদি পরবর্তীকালে আমরা আবার কিছু শুনতে পাই। 1913 রবীন্দ্রনাথ নোবেল পেলেন, 1914 প্রথম দিকে সাউথ আফ্রিকায় ওরকম একটা ঘটনা, সেখানে রবীন্দ্রনাথের মহাত্মাজির পাশে দাঁড়ানোর যে ভূমিকাটা হালকা করে শুনলাম, ওটা আরো ডিটেলসে শুনবো। আর একটা জিনিস, সেটা হলো বক্তা বলছেন যে ভারতীয় নারীদের মহাত্মাজি বারবার সীতা, দ্রৌপদী এবং মীরাবাইয়ের উদাহরণ দিয়েছেন, এবং বক্তা কনফিউজ যে এইসব সংসার ত্যাগী মহিলা, যারা কেউ সংসার স্বেচ্ছায় ছেড়েছেন, কেউ বনবাসে এসেছেন স্বেচ্ছায়, অর্থাৎ তারা কিন্তু সে অর্থে সামাজিক জীবনযাপন করেননি। মহাত্মাজি কেন তাদের উদাহরণটা আমাদের মতো সংসারী মহিলাদের কাছে নিয়ে আসছেন? আমি কথাটা শুনতে এতক্ষণ আমার একটা কথা মনে হলো, আচমকাই মনে হলো, বলি। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বলো। হ্যাঁ, সেটা হলো আমাদের ছোটবেলায় ক্লাস 10-এ একটা পিস ছিল কৃত্তিবা সুধার, শ্রীরামের অত্রিমণির আশ্রম গমন। সেখানে কিছুক্ষণের জন্য অত্রিমণির আশ্রমে সীতা রামচন্দ্র ছিলেন। তখন অত্রিমণির স্ত্রী তাকে বলছেন, সীতাকে, যে তুমি একটা রাজ পরিবারের বধূ, তুমি একটা অতল পরিবারের কন্যা, তুমি সবকিছু ছেড়ে বনবাসে যাচ্ছ কেন? সেই একটা লাইন আমাদের পরীক্ষায় ব্যাখ্যা আসতো, সীতা কহিলেন, মা, সম্পদে কিবা কাম, সকল সম্পদ মম, দুর্বাদল শ্যাম। তো আমরা ব্যাখ্যা শেষ লাইনে লিখতাম, এই আলোচ্য এই উক্তিটিতে সীতার অনন্য প্রতিপ্রেম অমল আভায় প্রদীপ্ত। অর্থাৎ ইনার মিনিংটা হচ্ছে, স্বামীর আদর্শে কিন্তু স্ত্রীকে অনুপ্রাণিত হতে হয়। তিনি সংসারে থাকলেন কি সমাজে কাকা জ্যাঠা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে থাকলেন, সেটা তো ভালোই, কিন্তু স্বামীর আদর্শকেও, যদি আদর্শবান স্বামী হয়, তার আদর্শে অনুপ্রাণিত হবার ক্ষমতা স্ত্রীর চাই। ভোগবাদ, জড়বাদ সেই স্ত্রীর আধ্যাত্মিক শক্তিকে যেন নষ্ট না করে। আমার মনে হয় সীতাকে আমরা মহিলারা যদি ফলো করি, তাহলে কিন্তু আমরা স্বামীর আদর্শকে শ্রদ্ধা করতে শিখব। নাম্বার 1 এটা মনে হয়েছে। আর মীরাবাই তো কৃষ্ণ প্রেম করে করে একেবারে চলেই গেলেন সমস্ত কিছু ছেড়ে, কিন্তু তিনিও স্বামীকে এতটাই শ্রদ্ধা ভক্তি করতেন। একটা মীরার ভজন আছে, রানাজি ভেজা জহর কা পেয়ালা। মীরাকে খুন করার জন্য তার স্বামী তাকে এক পেয়ালা বিষ পাঠিয়েছিল। মীরাবাই
বলেছিলেন আমার স্বামী যদি আমাকে বিষ পাঠান আমি সেটাই পান করবো। এই ঘটনার সত্যাসত্য জানি না, কিন্তু স্বামীর প্রতি তার যে তিনি কৃষ্ণকে ভালোবাসেন কিন্তু স্বামীকে অশ্রদ্ধা করে নয়। আজকের যুগে, আজকের বিশেষ করে এই ফেসবুকের যুগে মহিলারা দেখছি সমস্ত অনেক বড় বড় বয়সে তার বড় বড় কন্যা পুত্রকে ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছেন আরো সুখ ভোগের আশায়। আমরা কি সীতাকে আর মীরাবাইকে একটু ভাবতে পারি না? হ্যাঁ এই পাবলিক টাইমটা দেখছি না শ্রাবণ, হ্যাঁ হ্যাঁ যেহেতু প্রশ্নটা পাবলিকলি এলো, এক সীতার প্রসঙ্গেই একটা কথা মিস করে গেছেন। সীতার প্রসঙ্গেই কিন্তু এই ভয়ঙ্কর কথাটি বলেছিলেন গান্ধী, যে when it's a no, it's a no, it's a final no to রামচন্দ্র। রাজগুণ মানছেন টানছেন ঠিক আছে, কিন্তু নাটা যখন বলছেন ফাইনাল না, আর রামচন্দ্রের ক্ষমতা হচ্ছে না, ওটা আমি শুনেছি, মিস করিনি, কিন্তু বক্তা বলেছিলেন যে সংসার ত্যাগী মহিলারা কেন, মহিলাকে কেন সংসারী মহিলার ফলো করবে। আমি ওই পয়েন্টে বলেছি নো ইজ নো। হ্যাঁ, গান্ধী বলছেন যে মেয়েদের এই শিক্ষাটা দিতে হবে, না বলতে পারার শিক্ষাটা মেয়েদের দিতে হবে, এবং যাতে দরকার হলে তারা তার স্বামীদের মুখের উপরে না বলতে পারে। ভয়ঙ্কর একটা মেয়ে বা একটা মানুষের অনেক ব্যক্তিত্ব থাকে, তো কখনো সেটা ব্যক্তিত্ব, কখনো প্রেম, কখনো সহানুভূতি, কখনো ভালোবাসা, সব নিয়েই তো একটা নারীর জীবন। আরেকজন কিছু বলছিলেন, বলতে গিয়ে মানে উনি বলেন যদি ভালো হয়, আরেকজন কিছু বলতে চাইতো সিদির আগেই। হ্যাঁ একটু বলুন। হ্যাঁ, আমি মহারাষ্ট্রের পুনা শহর থেকে বলছি। আমি একটু লাইনে ডিস্টারবেন্স হচ্ছে, কাউকে চান্স দিন তারপর আমি বলছি। এখানে ভীষণ রেন হচ্ছে এখন, কাউকে চান্স দিয়ে দিন তারপর আমি বলছি। ঠিক আছে। একটা কথা সুবিধা, আমার একটা জিনিস মনে হলো, একজন আমাকে ফোন করে বলেন একটি প্রশ্ন করতে, সেটা হচ্ছে যে আজকে যে কৃষক আন্দোলন হচ্ছে, সেই কৃষক আন্দোলনের মধ্যেও গান্ধী কোথাও রয়ে গেছে, এবং এই কথাটা যখন সেইটার ব্যাপারে বক্তার মতামত কি এটা জানতে চাইছে। তো প্রসঙ্গ করে আমার মাথায় হঠাৎ একটা ক্লিপ, মানে ভিডিও ক্লিপের কথা মাথায় এলো। সেটা হচ্ছে যে দুটি বাচ্চাকে, একটি মেয়ে একটি ছেলে, পাঞ্জাব থেকে আসা পরিবারের সঙ্গে কৃষক আন্দোলনে, বাচ্চাকে বারবার কিছু ইয়েরা জিজ্ঞেস করছে, সাংবাদিকরা প্রভোগ করছে যে তোমরা কোন দল মনে করো। ওরা বলছে কোনো দলকে না। ঠিক আছে, তোমাদের নেতা কোন নেতাকে, ভারতবর্ষের কোন নেতাকে তোমরা ঠিক মনে করো, রাহুল গান্ধী অমুক অমুক, কোনোটাকে নয়। প্রথমবার কিছুতেই না বলছেন, তারপর অনেক পরে গিয়ে যখন আবার প্রশ্নটা করছেন তখন তারা দুটো নাম বলছে, একটা হচ্ছে ভগৎ সিং আর একটা হচ্ছে গান্ধী। বাচ্চা দুটো, তো পাঞ্জাবের বাচ্চা ভগৎ সিং ঠিক আছে, কিন্তু গান্ধী কেন? হ্যাঁ, তো এটার মধ্যে একটা অন্তর্নিহিত ব্যাপার। যাই হোক, আমি প্রশ্নটা তোমার কাছে রাখলাম, সেটা হচ্ছে যে আজকের কৃষক আন্দোলনের মধ্যেও কি গান্ধী আছেন? এটা যদিও আজকের আলোচনার বাইরে, তাহলেও একটা কথা বলি। আমি একটু আগেই প্রশ্নটা আসবে জানতে পারলে আমি কোটেশন তাদের সামনে রাখতাম। গত ফেব্রুয়ারিতে বেরিয়েছিল, কৃষক সভার নেতারা সরাসরি গান্ধীকে কোট করছেন এবং বলছেন এই আন্দোলন পরিষ্কার গান্ধীবাদী আন্দোলন, একদম এই শব্দটি ব্যবহার করেছেন। আমি সময় পেলে কোটেশনটা শুনিয়ে দিতে পারতাম। কৃষক আন্দোলনের গুরমিত সিং এরা বলছেন, এবং গান্ধীবাদী আন্দোলন যে বটে, সত্যাগ্রহ যে বটে, এটা তার তো একটা মস্ত লক্ষণ হচ্ছে যে আজ অব্দি একটা ঢিল পুলিশের দিকে সরে আসেনি। প্রচন্ড প্রভোকেশনের মুখে দাঁড়িয়ে প্রবল বলশালী পুরুষেরা অত্যন্ত এফিমিনেট ভঙ্গিতে চুপ করে বসে আছেন, একটা প্রত্যাঘাত না করে, যারা কিনা মূলত যোদ্ধা জাত, শিখ এবং জাট, সম্পূর্ণ পিঠে মার। বেশ, অলোকদা কিছু বলছেন? অলোকদা? যেটা বললো গান্ধী আর রবীন্দ্রনাথ, সুবিধি ওটা খুব ভালো ডিল করবি। আবার আমি কেন? না, তুই তো গান্ধী নিয়ে তো অনেকদিন চর্চা করছিস, বল আমরা শুনবো গান্ধী আর রবীন্দ্রনাথ। ঠিক আছে। হ্যাঁ স্যার কিছু বলবেন? অলোকবাবু কিছু বলবেন? না, ঠিক আছে। আচ্ছা, অমলদা কিছু? হ্যাঁ, আমি মানে দু একটা কথা বলি। সেটা হচ্ছে যে সুবিরদা
অমলদা ভিডিওটা অন করো, অমলদা ভিডিও অন করো না। না, ভিডিও দরকার নেই। করো করো, দেখি না, আরে দেখানি কতদিন। সুবীরদা খুব সুন্দরভাবে যেটা নিয়ে এলো সেটা আমার খুব মানে ভালো লাগলো সেটা, এবং এটা খুব আগ্রহ তৈরি করলো যে মাতৃকল্পর চেহারা, তারপরে নারীত্বের ভাবনা। কারণ এমনি সাধারণভাবে অহিংসা এগুলোকে মানে মেয়েলিপনা এরকম মানে অন্তত আমরা যে চত্বরে চলাফেরা করেছি মানে খানিকটা বামপন্থী ঘরানার মধ্যে, সেখানে এইগুলো একটু গালাগালের চেহারাই নিয়ে নেয় আর কি, যেটা ওই প্রদ্যুম্নবাবুও বললেন আর কি। উনি একটা গুজরাটের একটা কথা বললেন যে বাপু ওখানে একটা গালাগালির একটা প্রতিরূপ। তো সেইটা খুব আগ্রহ তৈরি করলো ভবিষ্যতে এগুলো নিয়ে আরো কিছু চর্চার দরকার আছে এই ব্যাপারটা বোঝার জন্য। আরেকটা জিনিস আমার মনে হচ্ছে যে এখানে সুবিধার হয়তো সুযোগ ছিল না, তবু থাকলে ভালো হতো, সেটা হচ্ছে যে গান্ধী একটু পাল্টালেন, অনেকগুলো গান্ধীর মানে কথা বলেছেন সুবিধা, এবং তারপরে গান্ধীর প্রথম দিকের মহিলাদের সম্বন্ধে ভাবনা পরবর্তীকালে মানে কিভাবে পাল্টাচ্ছে, কিভাবে তিনি মহিলাদের থেকে নিচ্ছেন, এগুলো সুবিধা খুব সুন্দরভাবে নিয়ে এলেন। এবারে মহিলারা ক্রমশ গান্ধীকে কিভাবে দেখছেন এইটার কিছু চেহারা থাকলে ভালো হতো, মানে আমার মনে হচ্ছে বক্তব্যটা যেন, কিন্তু অনেক দীর্ঘ বক্তব্য হয়েছে, আর হয়তো সুযোগও ছিল না কারণ 1 ঘন্টার ওপর সুবিধা বলেছে। কিন্তু মহিলারা ক্রমশ কিভাবে দেখছেন গান্ধীকে, এটারও যদি 2-3টে জায়গা যদি থাকতো তাহলে মানে আরেকটু সমৃদ্ধ হওয়ার সুযোগ থাকতো। পরবর্তীকালে আমি একটু বলে রাখলাম সুবিধার কাছে যে যদি এই নিয়ে কোনো চর্চা হয় সুবিধা যেন এইটা একটু মাথায় রাখে। হ্যাঁ, এটা অলোকের অ্যাসাইনমেন্ট। না 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 না, দুটো বই বেরিয়েছে, এ নিয়ে অনেক ডিসপুটও আছে, কিন্তু এটা একদমই তো জায়গা। বইটিকে কি? না না না, ঠিক আছে, বইটির নাম বল। আমি গান্ধীর খুব কাছের মহিলা, আমি এই মুহূর্তে নাম মনে পড়ছে না, তার বই বেরিয়েছে, সে গান্ধী সম্পর্কে তার নিশ্চয় ধারণা কিছু বলেছেন। মীরাবেন কি? মীরাবেন? না, মীরাবেন নয়। আর গান্ধীর এক ঘনিষ্ঠ সহযোগী, এই জায়গাটা আমি যাবো না এখন। ঘনিষ্ঠ সহযোগী গান্ধীর এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ নিয়ে যতগুলো কনফেশন করেছেন যেগুলো খুব ডিসপুটেড, সেখানে এক মহিলা কথাও বলেছেন, সেটা আমি তার কতটা অথেন্টিক আমি জানি না, কিন্তু এইগুলো একটা আলাদা আলোচনার জায়গা, অন্য একদম আলোচনার জায়গা, সেটা সুবি আমার চেয়ে ভালো বলবে পরে, এরপর সুবি নিজে তৈরি হয়ে এসে বলবে, আমি শুনবো। এইটা ছবি বললাম, এটা মেয়েদের চোখে গান্ধী, এটা খুব ভালো জায়গা। তুই যেখান থেকে শুরু করলি এখান থেকে অনেকগুলো বাঁক আছে মেয়েদের চোখে গান্ধী। তবে আমি একটা মজা করে বলি, ওই কথামৃতে আমাদের দেশে যে একজন মহিলা পুরুষ, তিনি হচ্ছেন আমাদের রামকৃষ্ণ। তিনি কিন্তু অনেক মেয়ে ছিলেন এবং তিনি নিজে দাবি করেছেন যে মেয়েরা খুব পছন্দ করে এবং আমি মেয়েদের মধ্যে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং মেয়েরা তারা আমাদের নিত আর কি, আমাকে তাদেরই মতন করে সব দিত, তাদের গোপন কথা আমাকে সব বলতো। এটা লীলা প্রসঙ্গে আছে, যেমন গান্ধীর ক্ষেত্রে সুবি বলল, এটা লীলা প্রসঙ্গে আছে। তিনি খুব কমফোর্টেবল, মানে একদিকে যেমন যে পুরুষ হচ্ছেন বিবেকানন্দ, সলিড পুরুষ একদম বীর্যবান, যেটা সুবীর বললো, কিন্তু তার উল্টো কিন্তু আমাদের অন্য একটা পসিবিলিটি, একটা ট্রেনের ইঙ্গিত দিয়েছে, যেটা সুবীরের সঙ্গে ফেসবুকে আমার কথা হয়েছিল, মানব দেবীর শিক্ষিতা পরিতার আত্মচরিত, সুবীর প্রস্টিটিউটদের নিয়ে গান্ধীর কথা বললো, দুটো ভিউ কথাই বললো, কিন্তু সেখানে কিন্তু মানব দেবী গান্ধীকে, দেশবন্ধুকে খুব প্রশংসা করে গান্ধীকে গালি দিয়েছেন। সেটা গান্ধী প্রস্টিটিউটদের পাবলিক স্পেয়ারে এবং রাজনীতিতে আসা নিয়ে খুব খারাপ কথা বলেছেন। অফকোর্স মানে যেহেতু হয় অ্যাবারেশন ভাববো, কিংবা গান্ধী চিন্তাই বল করছিল ভাববো, কিংবা হয়তো সোর্সটা অথেন্টিক নয়, কিন্তু মানবদেবী স্পষ্ট ভাষায় বলছেন যে কলকাতায় যেভাবে দেশবন্ধু প্রোট করেছেন এবং প্রায় টাকা তুলেছেন পাবলিক প্লেসে জড়ো করে মহিলাদের, প্রস্টিটিউটদের, সেখানে গান্ধী ভীষণভাবে ডিসকারেজ করেছেন প্রস্টিটিউটদের, পতিতাদের রাজনীতিতে আসা।
তো এরকম একটা মানে সুবীর সেটা বলেছে গান্ধীর দুটো দিক, কখনো মানে টানাপোড়েন ছিল আর কি, টানাপোড়েনের জায়গা করছেন, ঠিক আছে। তবে তবে এটা একটা অন্য টেক্সট, যেটা আমার কাছে অন্যরকম ইন্টারেস্টিং রিডিং। কারণ তারা আবার তারা বলছে যে তারা স্বদেশীদের ফুসলিয়ে নিয়ে চলে যেত চরিত্র নষ্ট করার জন্য, তাদের কাছে ছিল একটা পাওয়ার, কারণ স্বদেশীরা পিউরিটির জন্য খুব গর্ব করতো, নষ্ট করছে আর কি। অলোকদা বলছে মানদা দেবী কিন্তু রবীন্দ্রনাথেরও মুন্ডপাত করেছেন। হ্যাঁ, মানদা দেবীর ওই শিক্ষিতা পতিতার আত্মচরিতে উনি লিখেছেন যে রবীন্দ্রনাথ এটা কি করছেন, উনি মেয়েদের গান শেখাচ্ছেন, মঞ্চে অভিনয় করাচ্ছেন, ওসব তো করবো আমাদের মতো মহিলারা, সংসারী মহিলারা কি করবেন, রবীন্দ্রনাথ তো মেয়েদের 12টা বাজিয়ে দিচ্ছেন। হ্যাঁ, ও তো কনস্ট্রাক্ট। সেটা হচ্ছে উনি ওনার জায়গা থেকে, হ্যালো মানদা দেবী ওনার জায়গা থেকে ওই যে রিঅ্যাকশনটা। হ্যালো সুবীর এটা নিয়ে আলাদা করে অবশ্যই। এটা এই বারবণিতাদের ক্ষেত্রে আমি যা ন্যারেটিভটার উপর মূল নির্ভর করেছি তিনি হচ্ছেন মধুকিশোর, কিন্তু তোকে আগে মধুকিশোরের স্টেটমেন্টের সঙ্গে তেন্ডুলকারের স্টেটমেন্টে একটা ডিফার করে যাচ্ছে, কারণ মধুকিশোর বলছেন যে গান্ধী ওয়াজ ভেরি আনসিম্প্যাথেটিক, আর তেন্ডুলকারের টেক্সট, তেন্ডুলকারও গান্ধী কোট করছেন, মধুকিশোরও গান্ধী কোট করছেন। আর মুশকিলটা হচ্ছে আমার তো সে ক্ষমতা নেই যে আমি এদের দুজনের মধ্যে কে সেটা সঠিক সেটা জাজ করি, কিন্তু এদের দুজনের ভার্সনের মধ্যে একটা বিরোধ ছিল। কিন্তু ওই যে বললাম যে গান্ধী যে মেয়েদের আসতে মানে বারবণিতাদের আসতে দিতে চাইছিলেন না, অন্তত চাইছিলেন না, তারা যতক্ষণ পেশায় আছে ততক্ষণ আসবে না বলছেন, কারণ এই পেশাটা তার মতে মানে এই অবসেশন থেকে এই নাটা বলা। আর এরকম ঘটনা আরো ছিল কানপুরে, যখন লবণ সত্যাগ্রহের এক্সটেনশন যখন কানপুরে পৌঁছেছে, তখন কানপুরে বারবণিতারা আন্দোলনে নামতে চেয়েছিল, সেখানকার কংগ্রেস নেতৃত্ব কানপুরের মহিলাদের নেননি। বম্বে মহারাষ্ট্রের চাষিরা আন্দোলনে আসতে চেয়েছিলেন, দেবদাসীদের আন্দোলনে নিতে পারেনি। ওই মধ্যবিত্ত মানসিকতা সেটা খুব শক্ত কাজই ছিল এই মুহূর্তে। একটা ছোটবেলার কথা বলি, এই আমি বোধহয় বেশি কথা বলে ফেলছি। এই ছোটবেলায় একটা অভিজ্ঞতা বলি, তুইও ছিলি। প্রদ্যুম্ন, তোর মুখে দেখা, তুই শুধু তোর চোখে চশমা দেখাচ্ছিস, কপাল দেখাচ্ছিস, তোর শুধু কপালটা দেখবো আমি। আচ্ছা অমিতাভ, আচ্ছা শোন না, আমরা একবার ছোটবেলায় তখন বোধহয় ওই কত 88 সাল পাল হবে, আমি সুবীর অলক ফলক বেড়াতে গেছি। কোথায়? তোর চাচি অতীশের বাড়ি। অতীশ আছে? ছিল তো অতীশ? হ্যাঁ আছে, আচ্ছা আমরা আচ্ছা ওই তোপ চাচি গেলাম, অলকের মনে নেই তো? আমরা তোপ চাচি গিয়েছিলাম, তারপরে জঙ্গলে গেলাম হেঁটে। জঙ্গলে গিয়ে তখন 88 সালে গাছের গায়ে মাসে তো ছবি দিয়ে তথায় সিপিআই ইমেল, হ্যাঁ হিন্দিতে লেখা সব পোস্টার, মনে আছে? মনে নেই? 88 সালে জঙ্গলে যখন গেলাম, তাতে ওই যে ওই কৃষক ক্রান্তি, কৃষক ক্রান্তি অমুক তবু। তারপরে আমি শুনি ওই হাইওয়েটা দিয়ে সোজা গেলে যে পাহাড়, ওই পাহাড়টা কি নাম? পরেশনাথ পাহাড়। ওইটা পেরোলেই হচ্ছে চম্পারণ। হ্যাঁ, ওই চম্পারণ গান্ধীর জন্য বিখ্যাত। হ্যাঁ, তা সেই আর কি, সেই তখন থেকে চালু। আমরা 88 সালে গিয়েও সেই পোস্টার পাওয়া দিতে। চম্পারণে একটা আশ্রম আছে গান্ধীজির। হ্যাঁ, আমি যাইনি, আমি শুনেছি। হ্যালো হ্যালো বল। হ্যালো, আমি কি একটু চান্স পেতে পারি? হ্যালো, আমি কি একটু কথা বলতে পারি এখন? বল, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলছি যে দাদু ভাই, তোমাদের একটা কথা বলি যে পুনাতে আগা খান প্যালেস আছে। আগা খান প্যালেস, এটা একটা একজন রাজা, আগা খান নামের এক রাজা ওই প্যালেসটি নিজের রাজত্বের একটি প্যালেস, ওটা উনি উনার গরিব দুঃখীদের দান করেছিলেন।
গান কার্য ওটা দিয়েছিলেন। তারপরে ওরা ব্রিটিশের সময়ে ওই আগা খান প্যালেসটি একটা জেলখানায় পরিণত হয় এবং সেখানে গান্ধীকে ওখানে বন্দি করে রাখা হয়। তারপরে ওখানে কস্তুরবা বাই আসতেন ওনার সাথে দেখা করতে এবং কস্তুরবা শেষ নিঃশ্বাস ওই আগা খান প্যালেসেই ত্যাগ করেন এবং সেখানে একটা সুন্দর স্ট্যাচু আছে, আমি দেখেছি, আমার মা বাবা যখন এসেছিলেন ওনাদেরও দেখিয়েছি। কস্তুরবার ওই নিথর দেহ, ওনার যে মাথা, ওটা গান্ধীজির কোলের মধ্যে এবং সেটা দেখে মনে হয় যেন সত্যিকারেরই গান্ধী এবং কস্তুরবা ওনারা আছেন। কস্তুরবা বা শুয়ে আছেন গান্ধীজির কোলের মধ্যে, ওনার মাথা। আর ওখানে আরো অনেক ফ্রিডম ফাইটার ওখানে বন্দী ছিলেন। সরোজিনী নাইডু অন্যতম ছিলেন, যেখানে অনেক অনেক মাস ওখানে উনি বন্দী ছিলেন, 9 মাসেরও বেশি। আর গান্ধীজি রীতিমতো স্তোত্র পাঠ করতেন। সেই সময়ে অনেক দেশি মহিলা ওনার কাছে বেদ, উপনিষদ, পুরাণ এই সমস্ত স্তোত্র পাঠ শুনতেন। ওখানে সব লেখা আছে, সেসব পড়েই তোমাদের বলছি। আর কস্তুরবা বাই যে সমাধি, মহাসমাধি ওখানেই হয়েছিল এবং ওখানে যে ওনার মৃতদেহ ওখানেই সমাধিস্থ করা হয়। আর তুমি যে বললে না যে মেয়েদের কাছে মেয়েদের প্রভাব, গান্ধী জীবনে মেয়েদের প্রভাব, সেটা এখনো বজায় আছে আগা খান প্যালেসে। কস্তুরবা বাই যেখানে মন্দির, সমাধি মন্দির, সেখানে একটা খুব সুন্দর প্রাঙ্গণ আছে। সেই প্রাঙ্গণে ওনার দুস্থ মেয়েরা নিজেদের হাতের সমস্ত তৈরি, হয়তো গ্রিটিং কার্ড, হয় কোনো হ্যান্ডিক্রাফট, মেয়েদের অলংকার সমস্ত নিজেরা হাতে তৈরি করে, ব্যাগ, মেয়েদের যা কিছু অ্যাক্সেসরিজ ওখানে নিজেরা হাতে তৈরি করে বিক্রি করে এবং অনেক দেশ থেকে টুরিস্ট আসেন, তারা ওই সমস্ত কেনেন এবং সেগুলো খুব ন্যায্য দামে বিক্রি করা হয় এবং সবকটাই মানে ভারতবর্ষের হেরিটেজকে বহন করে। যা কিছুই ওখানে মাটির কাজ, যা কিছু ভারতবর্ষের নানান রাজ্যের যে সমস্ত স্ট্যাটাস আছে ওই হ্যান্ডক্রাফটের মধ্যে, সেগুলো টুরিস্টরা বিদেশে নিয়ে যান। তো তোমাদের সবাইকে তুমিই বলছি, আমি সুবিদ্যার খুব স্নেহপাত্রী একজন। তোমরা সবাই এখানে এসো এবং আগা খান প্যালেস তোমরা ভিজিট করে যাও। আরো একটা কথা বলি, আমি মহারাষ্ট্রের একজন টিচার, একটি স্কুলে পড়াই। মহারাষ্ট্রের বিভিন্ন স্কুলে একটা নাগপুরে যে ওয়ার্ডা আছে, ওখানে যে গান্ধী আশ্রম আছে, সেখান থেকে ছাত্রছাত্রীদের বই দেওয়া হয়, গান্ধীর জীবনের উপরে নানান রকমের বই দেওয়া হয় এবং প্রত্যেক বছর অনেক স্কুলে, ইভেন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেও পরীক্ষা নেওয়া হয়, গান্ধী জীবনী পাঠ করে ওখানে পুরোপুরি ওখানে গ্রেড দেওয়া হয়, ভালো সার্টিফিকেট দেওয়া হয়, স্কুলকে ট্রফি দেওয়া হয়, যাতে বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা গান্ধী সম্পর্কে জানতে পারে। সো এইটুকুই আমি আজ বললাম মহারাষ্ট্রের পুনা শহর থেকে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকেও। আর কারো কিছু বলার আছে, মানে কিছু প্রশ্ন থাকলে? আমরা একটা কথা সুবীরকে মনে করে দিই, সুবীর, ওটা মীরাবাই বই বলছিল আমাদের ইয়ে কি বলটা কই, ওমেন্স অ্যাটিটিউড টু গান্ধী, হ্যাঁ, উল্টো দিকটা, এটা মনু গান্ধীর লেখা বেরিয়েছে। মনু গান্ধীর ডায়েরিগুলো লাস্ট 10টা ডায়েরি এটা ট্রান্সলেশন পড়েছি, ইংরেজি ট্রান্সলেশন বোধহয় বেরিয়েছে, তুই ওটা পড়েছিস? এটা মনু গান্ধীর 10টা ডায়েরি নিয়ে একটা কালেকশন বেরোচ্ছে বা বেরিয়ে গেছে হয়তো। বেরিয়ে গেছে এটা বহুদিন বোধহয় ইংরেজিতে, তারপরে ট্রান্সলেশন করে বহুদিন পর বেরিয়েছে, বোধহয় গত বছরই আমি দেখেছি দোকানে। তো এটা বোধহয় একটা ভয়েস পাওয়া যেতে পারে, ওমেন্স ভয়েস পাওয়া যেতে পারে। হ্যাঁ, এটা তো মানে চেনা ভয়েস। দেখা যাক কি তথ্য কোথা থেকে। আসলে আমাদের দেশে মেয়েরা লিখেছেন খুব কম, না, এই এক মুশকিল। অতীশটা কিছু বললে না? ভালো লাগলো। এবং বিষয় হচ্ছে প্রদ্যুম্ন বললো যেটা ঠিক, এটা নিয়ে লেখা যদিও পরে খুব ভালো হয়, খুব ভালো লাগলো। চমৎকার, পিউরিটির কনসেপ্ট থেকে সরে এসে আস্তে আস্তে এগিয়ে যাওয়া, ওই মীরাবাই বা সীতা দেবীর এইটা সম্ভবত একটা আধ্যাত্মিক কোথায় ওনাদের কথাও উনি বলেছিলেন, এটা মনে হচ্ছে, কারণ ওনার তো একটা ওই দিকে ইনক্লাইনেশন ছিলই বরাবর। ভীষণ ভালো লাগলো শুনে, আমার তো জানা ছিল না। আর সাউথ আফ্রিকাতে
ওনার যে আন্দোলনের ঘটনাটা, সেটা আমরা একটা দিকই জানি, কিন্তু এই দিকটা নিয়ে কোনো আলোচনা সেইভাবে আমি তো আমার পড়া নেই, ছিল না। আমরা একটা জিনিস যদি এই কথাটা যেটা বলছিলাম আমি শেষ করার আগে, সেটা হচ্ছে যে একটা গান্ধীর গড়ে ওঠাতে নারীদের ভূমিকা, কিন্তু এই গান্ধী এই যে ফেমিনিটিকে নিয়ে তার যে চর্চা, সেটা তার জীবনী, তার নিজের ব্যক্তিগত একেবারে মানে একেবারে পারিবারিক জীবনী, সেটাতে কিভাবে ট্রান্সলেটেড হয়েছিল তার বোধহয় একটা দুটো ঝলক দেখা যায়। কারণ মনু গান্ধী একটা জায়গায় লিখছেন যে বাপু আমার মা, তিনি তার চরিত্র গঠনের মহাযজ্ঞের ব্রহ্মচর্য পালনের অংশে আমাকে সঙ্গী করে মানব জীবনের উচ্চতায় উন্নীত করছেন। মহাত্মা গান্ধীর সচিব ছিলেন পেয়ারেলাল। তিনি তার লেখা বই মহাত্মা গান্ধী দ্য লাস্ট ফেজ বইটাতে তিনি লিখেছেন, একজন মা তার মেয়ের জন্য যা কিছু করেন তিনি মনুর জন্য তাই করতেন। তিনি তার পড়াশোনার খবর রাখতেন, খাওয়ার, পোশাক, বিশ্রাম ও ঘুমের তদারক করতেন, ভালোভাবে দেখাশোনার জন্য তিনি তার সঙ্গে একই বিছানায় ঘুমোতেন। একজন পরিণত নারী হিসেবে মায়ের সঙ্গে ঘুমোতে লজ্জা করতো না। এই যে মা হয়ে ওঠা, মনু খুব ছোটবেলায় মাকে হারিয়েছিল, এই যে মা হয়ে ওঠা ব্যক্তিগত জীবনের, নিজের জীবন যাপনের, নিজের জীবন চর্যায়, এটাও বোধহয় একটা খুব সিগনিফিকেন্ট মানে পাওয়া বা সিগনিফিকেন্ট ট্রান্সফরমেশন গান্ধীর জীবনে। সুবিধা যদি এটার উপর কিছু বলে এই এই বর্গটার, তাহলে সেটা দিয়ে শেষ করা যায়, বা অলোকদাও যদি বলেন। অন্য একটা সেশনে বলবে, মনে হয় এটা ফুল সেশন থাকা উচিত, যেটা ও বলবে পুরোটা জুড়েই বলবে। বেশ, সুবিধা কিছু বলবে শেষ? তুমি যেটার কথা বলছো এটা তো গান্ধীর পার্সোনাতে ছিলই। আমি এটা কোট করেও ছিলাম যে আমি মনে মনে একজন মেয়ে হয়ে উঠেছি, না হলে আমি মেয়েদের মন জয় করতে পারতাম না। এরকম একটা কোটেশন আমি ব্যবহারই করেছি। বেশ, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করলাম। শুভরাত্রি সকলকে, এবং আমাদের সকলের সম্মিলিত দাবি রইল যে এর পরের মানে আমাদের সুবিধা নেক্সট একটা বিষয়টা, যে বিষয়টা অলোকদা বলছিলেন যে মেয়েরা গান্ধীকে কিভাবে দেখেছে, তার সংস্পর্শে যারা এসছে, সেইটা যদি আর একদিন বলেন সুবিধা, এটা সকলের তরফ থেকে এবং আমাদের হুগলি সমাজ বিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সুবিধার কাছে একটা খোলা আবেদন রইল। এই বলে আমি শেষ করছি। হ্যালো শ্যামল, আমাদের মধ্যে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী আছেন, দু লাইন তিনি করবো। অবশ্যই সুন্দর রবীন্দ্রসঙ্গীত রয়েছে। মৌসুমী, দেখো ঠিক তোমার মাথার উপর, গান দিয়ে শেষ হোক, দুটো লাইন মৌসুমী, প্লিজ প্লিজ, দু লাইন রবীন্দ্রসঙ্গীত দিয়ে, না হলে হ্যাঁ, কারণ পরবর্তী তিন বক্তাকে রিকোয়েস্ট করা আছে গান্ধীর সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক, সেইটার সূচনাটা তোমার গান দিয়ে হোক এবং আজকে অনুষ্ঠান শেষ হোক। দু লাইন গাও বিনা বিনা। আরে করো না, আমি তো মনে পড়িয়ে দিচ্ছি, তুমি আনমিউট করো না। গাও বিনা বিনা, গাও গো, করো। মৌসুমী ভট্টাচার্য, ইংলিশের টিচার, আর একেবারেই নিজের ভগ্নিসম্য। আনমিউট করো মৌসুমী। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আমি আজকের এই আলোচনা সভায় প্রথমেই সুবিধাকে এবং উপস্থিত যারা আমার বয়োজ্যেষ্ঠ আছেন সবাইকে আমার প্রণাম এবং যথাস্থানে আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের এই সারগর্ভ আলোচনায় আমি নিজেকে অত্যন্ত সমৃদ্ধ বলেই মনে করছি এবং শুধু শুনেছি। এবং সুবিদ্যার আলোচনায় গান্ধী এর জীবনে মেয়েদের ভূমিকা, মেয়েদের মননে চিন্তনে, মেয়েদের
চিন্তা ভাবনার মধ্যে দিয়ে গান্ধীর নিজেকে উন্নীতকরণের যে প্রয়াস, সেই কথাবার্তা শুনে আর নিজেকে নারী হিসেবে ভাবতেও আমি অত্যন্ত গর্বিত চিত্ত। অতসী এমন মাঝে মাঝে বিপদে ফেলে দেয়। এখন তো সবার সাথে আমার কোনো সাক্ষাৎ হয়নি কোনোদিন, শুধু অতসী যত সদ্য সম্ভব গুজরাট ইয়ে থেকে রানু বোধহয় কথা বলছিল নাকি? আচ্ছা, রানু আর অতসী আর আনন্দদাকেই আমি চিনি, অন্য কারোর সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। যাই হোক, তবু চেষ্টা করছি। আমি একেবারেই অপ্রস্তুত এরকম ভাবে হঠাৎ করে গান গাইতে বলা, তবু চেষ্টা করছি। গাও বিনা বিনা গাও রে, গাও বিনা বিনা গাও রে, অমৃত মধুর আরো প্রেম গান মানব সবে শুনাং রে, গাও বিনা বিনা গাও রে। এইটুকু আজকে থাক। সকলকে নমস্কার। মৌসুমীদিকে আমরা শেষ করছি। আপনাদের সকলকে শুভরাত্রি এবং সুন্দর আজকে আলোচনা উপস্থিত করার জন্য। আগামী দিনে আবার আপনাদের সকলের সঙ্গে আমাদের দেখা হবে এরকমই কোনো একটা আলোচনা। ধন্যবাদ। শুভরাত্রি।